মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তুমি আমাকে ভালোবাসোনি? বলো, আমাকে ভালোবাসোনি? বলো বলো ইন্দ্রাণী, বলো বলো, আমাকে ভালোবাসোনি? বলো। না, আমি শুনতে পারলাম না, জোরে বলো। না, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। না না না, 1 দিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, আমি আবার তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে তুমি বাঁচতে দাও অর্জুন, আমাকে তুমি। ইন্দ্রাণী, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যাবে। তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, আমি চলে। তুমি কিচ্ছু করতে পারবে না। ওই সংকল্প মুখার্জি তোমার চোখের সামনে তোমার হাত থেকে সমস্ত অধিকার আস্তে আস্তে কেড়ে নেবে, আর সেটা তুমি গায়ে গায়ে দেখবে। দুনিয়ার মুখ থেকে সরিয়ে তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ওর উপর নজর রাখো। শান্তিপুরে মানুষদের নিয়ে ও আমার বিরুদ্ধে খেপাচ্ছে, পার্টির বদনাম করছে। শান্তিপুরে বসতে পারে মানুষ, ওর কথা জ্ঞান, ও একটা দল বাঁকিয়েছে। ওই দলের আসল লোকটা কে জানেন? আপনার ভাই প্রদীপ। আপনি তো মাঝে মাঝে গ্রামে যান। প্রদীপ যদি আপনার ভাই না হতো তাহলে কবে শালাকে সরিয়ে দিতাম। আমি ঔরঙ্গজেব সম্রাট অশোকের রাজনীতিতে বিশ্বাসী। এই পৃথিবীতে কেউ কারো নয়। তিল তিল করে পায়ের নিচে যে মাটি আমি তৈরি করেছি তা এত সহজে নষ্ট হতে দেব না। সম্রাট ফার্স্ট টাইম বোঝাবে, সেকেন্ড টাইম বোঝাবে, না বুঝতে চাইলে থার্ড টাইম পৃথিবী থেকে সরিয়ে যাবে। প্রদীপ যে আপনার ভাই। ভুলে যাবো কি ব্যাপার? তুমি এইভাবে হাসছো কেন? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে স্যার। আমার তো মনে হয় আপনি যে কোনো সময় আমাকেও সরিয়ে দিতে পারেন। আমরা যে বিজনেসম্যান, তার সঙ্গে আমার ওই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অসাধ্য কাজ কিছুই নেই। কাদের জন্য আজ আপনি নেতা? এই আমাদের মতো ছেলেদের জন্য। সামান্য কর্মচারী থেকে আপনি টাকার লোভ দেখিয়ে আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আপনার কথা ভালোবাসে বিয়ে করে আমি যে মুখার্জি বাড়ির একমাত্র জামাই, আর সমস্ত সম্পদের মালিক আপনি হতে চাইছেন। আপনার কথা শান্তিপুর গ্রামে একটার পর একটা খারাপ কাজ করেছে, তার সমস্ত মুনাফা লুটছেন আপনি। আপনার সমস্ত পাপ করবেন সঙ্গে আমি বলছি স্যার, যা করবেন একটু ভেবে চিন্তা করবেন। কারণ যে অস্ত্র একদিন আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন, সেই অস্ত্র যেন আপনার দিকে ব্যবহার করতে না হয়। বুঝতে পারছি, তোকে অভিমান হয়েছে। পাবে সম্পত্তি অর্ধেক ভাগ পাবে তুমি। এই সামনে ইলেকশন, এই ইলেকশনটা যেতে দাও, দেখো আমি তোমার জন্য কি করি। ঠিক আছে স্যার, শুধু ইলেকশনটা। দাদা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তার আগে তোর সাথে আমার কিছু কথা আছে। শোন প্রদীপ, আজ থেকে তুই শান্তিপুরে যাবি না, এই কলকাতা ফ্ল্যাটেই থাকবে। না দাদা, তোমার এই কথা আমি রাখতে পারলাম না। শান্তিপুরে আমাকে যেতেই হবে। কেন? আমার ওদের দল পাকাবার জন্য? ওই সংকল্পের সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না। কেন? সংকল্পটা মানুষ হিসেবে ভালো। শান্তিপুরের গরিব মানুষদের কথা সে চিন্তা করে। চিন্তা করে যারা দিন রাত মদ গেলে পতিতা বলিতে পড়ে থাকে। হ্যাঁ থাকে, কিন্তু তোমার মতো ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে না। প্রদীপ মুখ সামলে কথা বলবে, তা না হলে কি করবে? কি একটা সমাজ বিরোধী গুন্ডা। মহিত আপনার ভাইকে ভাষা সংযত করে কথা বলতে বলুন। প্রদীপ তুই চুপ কর। না, আমি চুপ করবো না। এইসব সমাজ বিরোধী গুন্ডাদের কেন পার্টিতে স্থান দিয়েছো? এরা যা খুশি তাই করে বেড়াবে, মানুষকে মানুষ মনে করে না। লাল চোখ দেখিও না, কারণ তোমার লাল চোখকে আমি ভয় পাই না। শালা একটা পার্টির দালাল। তুমি আমাকে চর মারলে? হ্যাঁ মারলাম। যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না। শোন প্রদীপ, যাকে তুই সংকল্প বলে মনে করছিস সে আদৌ সংকল্প নয়। সংকল্প সে যে এই বাড়িতে এসেছে। শান্তিপুর গ্রামের সমস্ত মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। সালা একটা মাতাল চুনোপুটি সংকল্প মুখার্জি।
জাতে মাতাল হলে কি হবে, তাহলে কিন্তু একদম ঠিক আছে। আর মদ খাওয়ার কথা যদি বলো, তাহলে তুমি আর দাদাও তো কোনো অংশে কম যাও না। এমনকি শান্তিপুরের পতিতা পল্লীতে তোমরা দুজনেও মাঝে মধ্যে যাও। হ্যাঁ যাই, সেখানে আমার কাজের জন্য যেতে হয়। সম্প্রদীপ, ওই সংকল্প ব্যাপারে আমি একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ওই শান্তিপুরের মাটিতে একটাই বাঘ ঘুরে বেড়াবে, তার নাম হচ্ছে এই মহিতোষ মন্ডল। শালা বেশ্যা দাদা হয়েছে, দাদা। দাদা, এখনো সময় আছে। আপনি যদি বলেন ও শালাকে আজই সরিয়ে দিস, তাই যাব। দরকার হলে ওই সংকল্প আমি। তার মানে কি করতে চাইছো কি তুমি? সবাই জানবে রাজনৈতিক কারণে সংকল্প মুখার্জি খুন হয়েছে। চমৎকার। বিশিষ্ট সমাজসেবী, বিরাট বড় রাজনৈতিক নেতা মহিতোষ মন্ডলের মধ্যে যে এত বড় একটা ক্রিমিনাল, একটা অমানুষ লুকিয়ে আছে, এটা তো আমি আগে জানতাম না। তাহলে এবার জেনে গেলি তো। আমি বলছি সংকল্পের সঙ্গে তোর খুব দোস্তি, ওকে খুব শীঘ্র গ্রাম ছেড়ে চলে যেতে বল, তা না হলে আমরা ওকে সরিয়ে দেবো। আর এই কথাটা যে কেউ জানতে পারে, তাহলে দাদা হিসেবে আমি তো কিন্তু ক্ষমা করবো না। আমি হচ্ছি মহিতোষ মন্ডল। এ ভাই, তো লেগেছে? কিছু মনে করিস না, রাগের মাথা তোকে হাত দিয়ে দিয়েছে। শোনো শোনা, বলছি কি আজকে তো আমার ওই স্বর্ণদের আসার কথা আছে, চাচাকে দেখ। এই শোন না, বলছি কি দেখিস ওদের কোনো আপনে ত্রুটি না হয়। যা ভাই, যা যা যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা অনুরোধ করে যাই, এখনো সময় আছে, তুমি অসৎ পথ থেকে ফিরে এসো দাদা। তা না হলে ওই সংকল্প মুখার্জি পাবলিকের সামনে তোমাদের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। বি কেয়ারফুল। শোনার আমার ভাই আমাকে জ্ঞান দিয়ে গেল। বিনে বসে একটা জিনিস পাওয়া যায় দাদা। ফোন এসছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার, বলুন বলুন। তোকে ওই ছিল আমি বিশ্বাস করি না, দেবস্থানকে চালিয়ে না না না, আমার ব্যবস্থা আমাকে করে নিতে হবে। তুই যে কখন পাল্টি খাবি তার ঠিক নাই, তার আগে আমাকেই পাল্টি খেতে হবে। শালা হারামির বাচ্চা। রাখি স্যার, পরে কথা হবে, রাখি। আচ্ছা চলো, ওই বাকি কথাগুলো আমার ওই পাশের ঘরে গিয়ে সেরে নি। ওদের তো আবার আসার সময় হয়ে গেছে। তাই চলুন, চলো চলো চলো। কত বড় প্লট রে, সামনে একটা সুইমিং পুল আছে। হ্যাঁ রে স্বর্ণ, তুই কত বড় বাড়ির লোকের বউ হবি রে। ওই মহিতোষ বাবু তো প্রচুর টাকা, তাই না? সবই ঝাড়ু মাল রে দিদি, গরিবের রক্ত চোষা পয়সা। চুপ করো সোনা বাবু, এখানে এইসব কথা বলো না। তাছাড়া সৎ পথে থেকে কেউ এত টাকার মালিক হতে পারে না। এই স্বর্ণ, তুই তো দাদার কথাটা বলেছিস তো? হ্যাঁ গো, হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব বলেছি। একবার যদি প্রদীপের সঙ্গে তোর বিয়েটা লাগিয়ে দিতে পারি, তাহলে আমরা একেবারে রাতারাতি বড়লোক হয়ে যাব। সেই আশাতেই থাক, কবে রাম রাজা হবে তবে সীতার দুঃখ যাবে। হবো রে হবো, দেখি তোর দিদি একদিন রাজরানী হয়ে যাবে, আর দেখবি আমি না টাকার গদিতে শুয়ে থাকবো। এই দিদি, তোর লোক একটু কমা, টাকা টাকা করে তোর আবার না মাথার গন্ডগোল হয়ে যায়। টাকা এ দুনিয়াতে সবকিছু ভাড়া, ওইসব যাত্রা ফাত্রা করে কিছু হবে না। এই সুযোগ মহিতোষ বাবুর পা দুটো জড়িয়ে ধরে একটা কাজের ব্যবস্থা করে নাও। সবই তো ঠিক আছে, আমি শুধু ভাবছি একটা কথা, এই বাড়িতে কেউ নেই নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে আপনারা সব এসে গেছেন? আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। আসলে ওই পাশের ঘরে আমরা একটা মিটিং এ ব্যস্ত ছিলাম। তা কেমন লাগছে বলুন? আমার এই কলকাতা ফ্ল্যাট অসাধারণ, একেবারে মুখের ভাষায় বর্ণনা করা যাবে না। শুনুন না, আপনিও না খুব সুন্দর। শালা টোপ ধরে নিয়েছি। তুমিও খুব সুন্দর বিউটি। এই রে, আমি তোমাকে তুমি বলে ফেললাম, এই জন্য কিছু মনে করবেন না। না 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 না, মনে করার কি আছে, মনে করার কি আছে। ওর সঙ্গে দেখা হওয়ার আগে আপনার সঙ্গে যদি আমার দেখা হতো, তাহলে আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। ও জয়, দিদি কি বলছে শুনছেন? তেল দিচ্ছে শালা বাবু, তেল দিচ্ছে। আরে তেল দিতে দিতে সব তেল যদি শেষ হয়ে যায়? অপরন্ত ভান্ডার, এই তেল শেষ হবে না। ভগবানের তেল মেরে গেছে। হলো না হলো না বেশি হলো না। দেশের সেবা করতে করতে কখন যে তলায় তলায় বয়সটা বেড়ে গেল আমি নিজেই বুঝে উঠতে পারলাম না। তাই বিয়ে করে আমারও হলো না। কি এমন বয়স হয়েছে আপনার? কি এমন বয়স হয়েছে? আগে যদি জানতাম তাহলে আমি আপনাকে
না মানে ওই হ্যাপি করে একটা বউ খুঁজে দিতাম। তাই বলো বৌদি, তুমি এমন ভাবে কথাটা বললে মনে হলো তুমি বিয়েটা করে ফেলবে। কেন ঠাকুরজি, আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? তুমি জানো এখন আমার কত ডিমান্ড? তুমি জানো স্কুল থেকে যখন আমি বাড়ি ফিরতাম তখন কত ছেলে আমাকে দেখার জন্য একবারে হেভি করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। সত্যি দিদি তুই পারিস, হেভি করে তোর কি প্রতিভা। দেখ ভজা, হেভি করে একদম কথা বলবি। আচ্ছা হয়েছে বলছি কি, আচ্ছা ওই বিয়ের ব্যাপারটা তাহলে? হ্যাঁ সেটা ঠিক করার জন্যই তো আমরা এখানে এলাম, কিন্তু দেনা পাওনার কথাটা। আরে হবে ওটাই পারি হবে। আচ্ছা তোমার দিদি এলো না তো? আপনি তো জানেন দিদি সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরোয় আবার ফেরে রাত্রি। জামাই বাবাকে তো দেখছি না, মানে প্রদীপ কোথায়? ওই তো বসা করা আছে, যাও না তোমরা সব যাও। আমি যাই প্রদীপের সঙ্গে দেখা করে আসছি। আমরাও 4-5টা ঘুরে ফিরে দেখি। চলো শোনো বাবু। হ্যাঁ তাই বরং ভালো। এই দিদি তুই যাবি নাকি? না আমি যাব না, তোরা যা। আমি না ওই দাদার সঙ্গে একটু গল্প করব। চলো আমরা একটু রিল্যাক্স করে আসি। চলো আমার তো এখান থেকে একটু যেতেই ইচ্ছে করছে। থাকো যতদিন খুশি তুমি থেকে যাও। একবার যখন এসেই পড়েছি দাদা, আমাকে কিন্তু ওই কলকাতা, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর সব কিন্তু ঘুরে ঘুরে দেখাতে হবে। এই আমি আপনাকে বলে দিলাম। জানেন মানিক আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। ওই ঘরের মাঠে বসে বাদাম ভাজা খেতে খেতে দুজনে গল্প করবো। আপনি সত্যি বলছেন? সত্যি। এখন হাতটা বাড়িয়ে দেখো না, এই কলকাতায় আমার 3-4টে ফ্ল্যাট আছে। ওই শান্তিপুরে ও সমুদ্রে বাড়ি আছে, ওখানে আমার ভাই প্রদীপ থাকে, আমিও মাঝে মাঝে যাই এই আর কি। কোথায় বললেন? ওই শান্তিপুর। শান্তিপুর? হ্যাঁ। ওর মুখে শুনেছি ওই শান্তিপুরে নাকি ইন্দ্রাণীর বিয়ে হয়েছিল। কোথায়, কার সাথে? কোথায়, কার সঙ্গে আমার নামটা ঠিক মনে পড়ছে না। আরে মনে করো, তবে মনে করো। জানেন ওই আমার বিয়ের আগে ওর বিয়েটা হয়েছিল। আচ্ছা। নামটা কি? নামটা হ্যাঁ মনে পড়েছে। ওই শান্তিপুরে সূর্যনারায়ণ বাবুর ছেলের সঙ্গে। ওরে শালা, তাহলে তো সংকল্পের সাথে ইন্দ্রাণীর বিয়ে হয়েছিল। পেয়েছি। কি পেয়ে গেছেন মহিতেশ বাবু? তোমাকে পেয়েছি। কি খাবে বলো, ঠান্ডা না গরম? আপনি? আমি গরম। আমিও গরম। জানেন তাহলে এই গরমে একেবারে জমবে ভালো। না দাদা নয়, শুধু মহিতোষ। আজ থেকে তুমি আমাকে মহিতোষ বলেই ডাকবে। তাহলে কাছে এসে মহিতোষ, কাছে এসে চলো না তুমি আর আমি কোনো এক অন্ধকার ঘরের মধ্যে পাশাপাশি বসে দুজনে গল্প করব। কিন্তু এখানে যে তোমার স্বামী দেবতা আছে। ও আমার জীবনে একটা অবদানতা। ওই ভেড়াটার কথা তুমি জানো তো, সবসময় শুধু খালি করতেই থাকে। জানেন আমার জীবনের কোনো স্বাদও মেটাতে পারেনি। মহিতোষ, বলো। মহিতোষ, হ্যাঁ বলো তো, কাছে বলো। বলছি কি তুমি আর আমি পাশাপাশি বসে দুজনে গল্প করি। বলো কি চাই তোমার, বলো না। আমি যা চাইবো তুমি দিতে পারবে? একবার চেয়েই তো দেখো। আমি তোমাকে অনেক টাকা দেবো, সারা শরীর সোনার গহনায় ভরিয়ে দেবো। হেভি ব্যাপার। তুমি শুধু আমার সঙ্গে ইন্দ্রাণীর বিয়েটাতে রাজি করিয়ে দাও। বলো পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। হেভি করে পারবো। তবে তার আগে তোমাকেও একটা কথা দিতে হবে। বলো। ওই ইন্দ্রাণীর সঙ্গে বিয়ে হলেও আমার সঙ্গে তোমাকে সম্পর্ক রাখতেই হবে। হেভি ব্যাপার না? বলো কথা দাও। কথা দিলাম, কিন্তু ইন্দ্রাণী যদি বিয়েটাতে রাজি না হয়? ওই ব্যাপারটা তুমি আমার ওপর ছেড়ে দাও। এমন অত্যাচার করব দেখবে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হবে। বলো কবে বিয়েটা করবে? এখন তো লকডাউন চলছে, হ্যাঁ। লকডাউনটা মিটে যাক, তারপর ঠিক সময় মতো আমি তোকে বলবো। আরে হেভি ব্যাপার। চলে যেতে ইচ্ছে করছে না জানো, তোমাকে ছাড়া আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কবে তুমি আমাকে শাঁখা সিঁদুর পরিয়ে এ বাড়ি বউ করে নিয়ে আসবে বলো? আরে বাবা আর তো কটা দিন, দাদা বলেছে লকডাউনটা উঠে গেলেই একটা শুভ দিন দেখে তোমার আমার বিয়েটা দিয়ে দেবে। এই জানো শোনো, বিয়ের পর কিন্তু আমরা এই কলকাতার ফ্ল্যাটে থাকবো না, থাকবো আমাদের দেশের বাড়ি শান্তিপুরে। এত সুন্দর বাড়ি ছেড়ে তুমি ওই গ্রামের বাড়িতে গিয়ে থাকবে? হ্যাঁ গো,
ছেলেবেলার কত স্মৃতি জড়িয়ে আছে গ্রামের সঙ্গে। সেই সবুজ ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে গ্রামের মেঠো পথ, দিঘির কালো জল আজও আমাকে হাতছানি দিয়ে ডাকে। এই শোনো, বলো শোনো, বলো আমার সঙ্গে তুমি যাবে? তোমার হাত ধরে আমি নরকে যেতেও রাজি আছি। তোমার চাওয়া আমার চাওয়া, তোমার সুখ আমার সুখ। জানো শোনো, এই কলকাতা শহরে সব আছে, শুধু প্রাণ নেই। আমি তোমাকে আদর্শ বঙ্গবধূ রূপে দেখতে চাই। প্রদীপ, তোমার স্মৃতিতে থাকবে সিঁদুর, হাতে থাকবে শাখা পলা, পায়ে আলতা পরে, মাথায় ছোট্ট ঘোমটা দিয়ে সন্ধ্যাবেলায় তুমি তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। বলো স্বর্ণ, বলো তুমি পারবে? পারবো গো পারবো। হ্যাঁ, তা যদি পারো তাহলে তাহলে তোমার চোখের দিকে তাকিয়ে আমি বলবো, কি? সেখানে সবুজ ধানের মা, চিরদিন চেনা চেনা ঘাস। সেখানে সবুজ ধানের মা, চিরদিন চেনা চেনা ঘাস। মৌমাছি আর পাখির সুরে এগুলো সব খোঁজ। আমার মন খানে রাখালে রাজা ভাসুয়া ধান, মন খানে রাখালে রাজা ভাসুয়া ধান। তাকে সুরে আমার মন খানে রাখালে রাজা ভাসুয়া ধান, মন খানে রাখালে রাজা ভাসুয়া ধান, মন খানে রাখালে রাজা ভাসুয়া ধান। আর মদ খাবেন না জয়বাবু, আপনার নেশা হয়ে গেছে। কেঁদে দাও শালা বাবু, কেঁদে দাও। জীবন তো আমার নষ্ট হয়ে গেল। তারা ঘেন্না ধরেছে আমার এই জীবনের ওপর। জয়বাবু, কি নিয়ে বাঁচবো বলতে পারো? আজ পর্যন্ত সন্তানের বাবা ডাক শুনতে পারলাম না। তার উপর তোমার দিদির অশান্তি। তোমার দিদি একটা সিরিয়াস জিনিস আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। শালাবাবু, তুমিও এসব কথা তোমার দিদিকে বলো না। আরে না না, পেটে মাল পড়েছে তো, তাই সব সত্যি কথা বেরিয়ে পড়ছে। সারা জীবন শুধু দাও আর দাও, কোথা থেকে পাবো বলতে পারো? আপনি দিদির এই অন্যায় কাজের প্রতিবাদ করেন না কেন? অশান্তির ভয় রে ভাই, অশান্তির ভয়। আমি কি করবো বলতে পারো? একদিকে আমার অসুস্থ বাবা, আর একদিকে আমার স্ত্রী। আপনি দিদিকে খুব ভালোবাসেন তাই না? ভালোবাসা? ওই ভালোবাসা কবে জল্লা গলা পালিয়ে গেছে। এখন যেটা পড়ে আছে সেটা শুধু অভিনয়। আমরা সবাই শুধু অভিনয় করে যাচ্ছি। তাই তো মাঝে মাঝে মনে হয় জয়বাবু চলুন, দিদি কি করছে দেখি। কোনো দরকার নেই, আসলে যা করে করুক। শালাবাবু, আমার জীবনটা শেষ। পেটে মাল পড়েছে তো, তাই সব সত্যি কথা বেরিয়ে পড়ছে। উঠুন জয়বাবু, বাড়ি যেতে হবে তো নাকি? তোর শালা কি হবে বাড়ি গিয়ে? শালাবাবু, তুমি খুব ভালো করেছো, এখনো বিয়ে করোনি। আমি শালা একটা অপদার্থ। জয়বাবু, জীবনে আমি কিছুই করতে পারলাম না। এ দুনিয়া বহুত জলিম है, सब झूठ है, सब धोखा। বাড়ি আমি যাব না, আমি কিছুতেই বাড়ি যাব না। যদিও সন্ধ্যা এসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামলা। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি এসেছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপেছে মৌন মন্থরে, দিক দিগন্ত গুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করো না ঢাকা, বন্ধ করো না বাবা, বন্ধ করো না ঢাকা। অবক্ষয় সমাজ ব্যবস্থার কি সুন্দর দৃশ্য। আমার দিদি তার স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মশগুল হয়ে উঠেছে, আর জামাই বাবু এক পেট মদ গিলে তার দুঃখ ভোলার চেষ্টা করছে। প্রতিবাদ করার মতো মুখে কোনো ভাষা নেই। আর ওদিকে স্বর্ণচাপা প্রচুর টাকার গন্ধ পেয়ে প্রদীপকে প্রেমের জালে জড়িয়ে একটা সংসার পাততে চাইছে।
সবাই শুধু টাকার পেছনে ছুটছে। সমাজ ব্যবস্থাটা পুরো পচে গেছে। এখনকার দিনে স্ত্রী আর স্বামীকেও একসাথে বের হয় না। এই দৃশ্য দেখে আমার বলতে ইচ্ছে করছে, আরে কতই রঙ দেখি দুনিয়া, কতই রঙ দেখি দুনিয়া, আমি যেই যেতে চাই অবাক বলে যাই, আমি যেই যেতে চাই অবাক বলে যাই, আমি আর কিছুই বুঝে জানি ভাই রে, কতই রঙ দেখি দুনিয়া, কতই রঙ দেখি দুনিয়া, কতই রঙ দেখি দুনিয়া। দেখতে হবে সমস্ত ব্যাপারটা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা করার কিছু নাই বাবা, আমি বলছি আমি তো এবারের মেয়ে, তাই আমার ভাগটা তুমি আমাকে বুঝিয়ে দাও বাবা। তুই সম্পত্তি ভাগ করার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাছাড়া আমার মৃত্যুর পর তোরাই তো এই সমস্ত সম্পত্তির মালিক হবি। তোমার মৃত্যুর আগে আমার না মৃত্যু হয়? না, এ কথা তুই বলিস না। বলছি কি আর সাথে দিন রাত এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। তোমার জামাই প্রতিদিন রাতে মদ খেয়ে এসে এই সম্পত্তি নিয়ে আমার সঙ্গে অশান্তি করে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তোর গায়ে হাত দে? স্ক্যান্ডালটা এত বড় সাহস! এই সূর্যনের মুখার্জির মেয়ের গায়ে হাত! আজই আমি ওকে বাড়ি থেকে তাড়াবো, দরকারে তো আর আবার আমি বিয়ে দেব। না বাবা না, তার হয় না বাবা। অগ্নি সাক্ষী রেখে বেদমন্ত্র উচ্চারণ করে ওকে আমি বিয়ে করেছি। আমার স্বামী আমাকে যতই নির্যাতন করুক তবু আমি কোনোদিন ওকে ছাড়তে পারবো না বাবা। তাছাড়া ওকে যে আমি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোর ভালোবাসার কি মূল্য দিয়েছিস সম্রাট? শুধু তোর মুখে দেখে থাকি ওকে আমি কিছু বলতে পারি না। আমি সব জানি সম্রাট তোর উপর অত্যাচার করে। আমার কষ্ট হয় না ভেবেছিস? বাবা তোদের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস প্রতিমা? আজ 12 বছর পর আবার আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। সেই এতটুকু বয়সে তোদের মা তোদেরকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যায়। সেই থেকে আমি তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি। পাছে তোদের সৎ মা এসে কষ্ট দেয়, সেই জন্য দ্বিতীয়বার আর আমি বিয়ে করিনি। তোদের যদি কিছু হয়ে যায়। আমার কিছু হবে না বাবা, তুমি শান্ত হও বাবা, শান্ত হও। কি করে শান্ত থাকবো মা? তুই জানিস না ঘরে বাইরে সব দিকে আমার শত্রু। আর ওই মহিতোষ মন্ডল শকুনের মতো তাকিয়ে আছে আমার এই সম্পত্তিটার দিকে। আর মহিতোষ মন্ডলের খুব কাছের লোক ওই সম্রাট। কিন্তু মহিতোষ কাকু তো এখন বড় নেতা, সে আমাদের ক্ষতি করতে চাইবে কেন? আছে মা আছে। ওই মহিতোষ মন্ডলের বাবাকে গ্রাম থেকে তাড়িয়েছিল আমার বাবা প্রতাপ নারায়ণ। সেই থেকে ওই বাড়ির উপর রাগ। এই বাড়ির সম্পত্তি আমার অর্থ। শুধুমাত্র টাকার জন্য মহিতোষ কাকু আমাদের ক্ষতি করতে চায়? টাকার জন্য ভাই ভাইকে খুন করছি, বাবা মেয়েকে বিক্রি করে দিচ্ছি, আর সম্রাট তোর ক্ষতি করতে পারবি না। তাই বলছি মা, এখনো সময় আছে, তুই সম্রাটকে মন থেকে বুঝে দে। দরকার হয় ভালো পাত্র দেখে আমি তোর আবার বিয়ে দেব। কিন্তু সেও যে আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে রাজি হতে পারে বাবা, এটাও তো হতে পারে। তাছাড়া আমার কপাল যদি খারাপ হয় তুমি হাজার চেষ্টা করি আমাকে সুখী করতে পারবে না বাবা, তুমি আমাকে সুখী করতে পারবে না। বেশ, তুই যখন বলছিস এবারই রাজ্যের সম্পত্তি আমি তোর নামে লিখে দেব, তারপর তোকে যদি জোর করে সম্পত্তিটা নিজের নামে করে নেয় তখন কি করবি? এসব আপনি কি বলছেন বাবা? একবার যদি সম্পত্তিটা ওর নামে লিখে দেন ওকে আমি মাথায় করে রাখবো। ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। দেখো আবার ওই ডিমের লোভে হাঁসটাকেই না মেরে ফেলো। আপনি মাঝে মাঝে এমন সব কথা বলেন না, আমার খুব কষ্ট হয়। ও আমার কত আদরের প্রতিমা, আমার সোনার প্রতিমা। তা বাবা কবে সম্পত্তিটা আমার নামে লিখে দিচ্ছেন? না মানে ওর নামে লিখে দিচ্ছেন বাবা? আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছে কেন? আগে সংকল্পের সঙ্গে আলোচনা করি। আবার সালা সংকল্প, সালা পাগল হয়ে যাবো। ওকে এর মধ্যে টানার কি দরকার? প্রতিমা প্রতিমা তোমার বাবাকে ভালো করে বোঝাও, ও আমাদের কিছুই দেবে না, কিছুই দেবে না। বাবা দাদাকে এখন জানাবার দরকার নেই। তাই বললে হয় নাকি? বাড়ির সম্পত্তি ভাগ হবে আর বাড়ির বড় ছেলে জানতে পারবে না। তাছাড়া এই সম্পত্তির উপর ওর সবচেয়ে বেশি অধিকার। দিন বাদে বৌমা আসবে। আবার বৌমা, সালা পাগল হয়ে যাবো, একদম পাগল হয়ে যাবো। হ্যাঁ বৌমা, সংকল্প বলেছে লকডাউন কেটে গেলেই বৌমাকে নিয়ে আসবে। বাবা বাবা আপনাকে আমি কতবার বলেছি ও আপনার ছেলে সংকল্প নয়। আমার ছেলেকে আমি চিনতে পারবো না
তুমি আমাকে চিনিয়ে দেবে? চিনতে পারবে না, বৌদিও প্রথমে দাদাকে চিনতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। তাছাড়া দাদা তো এখনো বৌদিকে খুঁজে বের করতে পারলো না। পেয়ে গেছি তোর বৌদিকে পেয়ে গেছি। বৌমাকে খুঁজে পেয়েছি। তাহলে তাকে সঙ্গে করে নিয়ে আসলি না কেন? আরে শোন, এখন ওই মান অভিমানের পালা চলছে, দুদিন যাক, লকডাউনটা কেটে যাক, তারপর তোর বৌদিকে এ বাড়িতে নিয়ে আসবো, বুঝলি? দেখো আবার কাকে বউ সাজে নিয়ে আসে। জানো বাবা, তোমার বৌমার সঙ্গে দেখা হতে সে জড়িয়ে ধরে আমাকে কি কান্না, বলছে এতদিন কোথায় ছিলে স্বামী? বৌদি তাকে চিনতে পারলো? চিনতে পারলো মানে দেখা হচ্ছে আমার সঙ্গে ঢক করে একটা প্রণাম করে দিল। অভিনয়, সবটাই ওর অভিনয়। ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই। এবার বৌমা বাড়ি ফিরে এলেই আমি সম্পত্তি সংকল্প সম্রাট সম্পত্তির ভাগ চাইছি। না না, সব ভাগ টাক কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না দাদা না, আমার ভাগটা তুই আমাকে বুঝিয়ে দে দাদা। দেবে না, তোমাকে কোনো কিছু দেবে না। ও একাই সবকিছু ভোগ করতে চাইছে। আমাদের ফাঁকি দিয়ে, ফাঁকি তো তুমি আমাদের দিচ্ছ। বাবাকে ফাঁকি দিয়ে তুমি কারখানা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করছো। আমি ইচ্ছে করলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কারখানা থেকে বার করে দিতে পারি, কিন্তু আমি করি না কেন জানো? তুমি প্রতিমার হাজবেন্ড, এবারে জামাই বলে। এতদিন এই সম্রাট সমস্ত সম্পত্তি একাই দেখাশোনা করেছে। এই 12 বছর কোথায় ছিল আপনার ছেলে সংকল্প? যতই তুমি নিজেকে সব প্রমাণ করার চেষ্টা করো না কেন, ফুল মার্ক তুমি কোনোদিন পাবে না। তোমার চরিত্রের খাতা থেকে কিছুটা নম্বর আমি কেটে দিলাম। কাল থেকে তোমার কারখানায় যাওয়া হবে না। না বাবা না, হাজার হোক ও আমার স্বামী, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। তুই নিশ্চিন্তে থাক প্রতিমা, আমার ছেলে যখন ওকে ক্ষমা করে দিয়েছে আমি ওকে ক্ষমা করলাম, কিন্তু কারখানায় ওর যাওয়া হবে না। আপনার আর আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা চিরদিন আমার এই বুকের মধ্যে জমা হয়ে রইল। আমি কোনোদিন কোনো কিছুর বিনিময়ে এই জমা থেকে এক বিন্দু খরচ করব না। আমি চলে যাচ্ছি প্রতিমা, আমি চলে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছ? এই অপমানের পর আর আমি এ বাড়িতে থাকবো না। তোমার দাদা যখন তখন কারখানার সব লোকজনদের সামনে আমাকে অপমান করে। না, তুমি কোথাও যাবে না। দাদা, আমার স্বামীকে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? এসব কি বলছিস প্রতিমা? আমি ঠিকই বলছি বাবা। দাদাও সম্রাটকে একদম সহ্য করতে পারে না। আমি ভালো থাকি, সুখে থাকি, দাদা একটা একদম চাই না। প্রতিমা, এত বড় কথাটা তুই বলতে পারলি? বল। হ্যাঁ, আমি বলতে পারলাম। তুইও তো আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছিস। তুই এ বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে অশান্তি শুরু হয়ে গেছে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা তোর জন্য নষ্ট হয়ে যাবে। আমার জন্য তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে? আমি তো ক্ষতি চাই। বল। এই নকল সংকল্প মুখার্জি সাপের 5 পা দেখেছিলে না? দিনের বেলায় আকাশে তারা দেখছো, তারা কেমন চালটা উল্টে দিল। পাল্টে দেবো, দুটো দিন অপেক্ষা কর, তোর জীবন রেখাটাকে আমি পাল্টে দেবো। প্রতিমা তোমার বাবাকে ভালো করে বোঝাও, ভালো করে। বাবা, তুমি ওকে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছো? এমন সব কথা বলছিস প্রতিমা? তোরা ছাড়া আমার আর কে আছে? তাহলে তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? দেবে না, তোমাকে কোনো কিছু দেবে না। তোমার বাবা তোমার দাদার বিরুদ্ধে কোনোদিনই কোনো কিছু করবে না। তাই যদি হয় তাহলে আজ আমি তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাব, আর আমি এ বাড়িতে থাকবো না। চলো চলো সম্রাট, আমরা এখান থেকে চলে যাই। চলো। হ্যাঁ দাদা, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু নিয়ে তুই একাই থাক। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি। আমি বাড়ি ছেড়ে চলে যাব। এসব কি বলছিস বাবা? আমি ঠিকই বলছি বাবা। আমার বোন, আমার আদরের একমাত্র বোন, আমি নাকি ওর ক্ষতি চাই? থাকবো না বাবা, থাকবো না। আমি থাকলে নাকি ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। চলে যাবো বাবা, তোমার বউকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তুমি সমস্ত সম্পত্তি আমার বোনের নামে লিখে দিও বাবা। আমি যাই বাবা, আমি যাই। তুই এখানে, আমি তোর সঙ্গে যাব। কালই আমি উকিলের সঙ্গে কথা বলবো। তুই যখন বলছিস এ বাড়ির সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো, তারপর আমি আর এই বাড়িতে থাকবো না। চল বাবা সংকল্প, চল বাবা, চল। না বাবা না, তুমি আমাকে ছেড়ে যাও না বাবা, আমাকে ছেড়ে যেও না। চাই না আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আমার কিছু চাই না, কিছু না। শুধু তুমি আমার কাছে থাকো বাবা, শুধু তুমি আমার কাছে থাকো। তুমি কিরে সিনটা কিরম পাল্টে দিলাম দেখ।
একটু আগে যে বোন সম্পত্তির জন্য কামড়া কামড়ি করছিল, এখন দেখ বাবাকে জড়িয়ে ধরে কিরকম খারাপছে। একদিন তোর আসল চরিত্রটা সালামে টেনে বার করবই। আর যে প্রতিমা তোর জন্য কান্নাকাটি করছে না, সেই প্রতিমা একদিন তোকে মারতে মারতে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সালা 2 দিন অপেক্ষা কর। দিল্লি বহুত দূর হয় দাদা, এই তো সবে কলির সন্ধে, এরপরে নামবে রাত, তোর জীবনের গভীর রাত। ওই রিস্তে মে তেরা শালা লাগ দাও, লেকিন নাম হয় না থাক, নামটা পরে বলবো। সম্রাট, সম্রাট বাবা বলেছে আর কটা দিন অপেক্ষা করতে, বৌদি বাড়িতে ফিরে আসুন, তারপর বাবার সম্পত্তি আমার। এই কটা দিন তুমি আমার সঙ্গে অশান্তি করো না সম্রাট। না প্রতিমা, আর আমি অশান্তি করব না। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো প্রতিমা, আর আমি কোনোদিনই অশান্তি করব না, কোনোদিনই না। আবার নতুন আমি চলে যাচ্ছি প্রতিমা, আর হয়তো তোমার সঙ্গে আমার কোনোদিনই দেখাবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন। যতদিন এই নকল শঙ্কর মুখার্জি বাড়িতে থাকবে, ততদিন আর আমি বাড়িতে ফিরে আসবো না, আর আমি বাড়িতে ফিরে আসবো না, আসবো না, কোনোদিনই আসবো না, কোনোদিন না। সম্রাট, তুমি চলে যাও না, তুমি চলে যাও। আমি জানি না তুমি কে, তবে সত্যি যদি তুমি আমার দাদা হয়ে থাকো, তাহলে বোনের সুখের জন্য তুমি এখান থেকে চলে যাও দাদা। তুমি এখান থেকে চলে যাও। শোন, যা যা বলছো না, আমার কথা শোন। বেশ, তুই যখন আমাকে ভুল বুঝলি, আমাকে চলে যেতে বলছিস, আমি চলে যাবো বোন, আমি চলে যাবো, তবে আবার আসবো। যেদিনকে তোর ভুল ভাঙবে, যেদিনকে তুই আমাকে ডাকবি, সেদিন আবার আমি আসবো। আসি বাবা, তোমরা একটু সাবধানে থেকো বাবা, আমি যাই। সম্রাট, ও সম্রাট, এখন চলে যাচ্ছে, কিন্তু আবার আমি আসবো। হ্যাঁ, চিন্তা করো না, কিছুদিনের মধ্যে আমি ঘুরে আসছি। আমি তোর সঙ্গে যাবো সংকল্প, আমিও তোর সঙ্গে যাবো। একদিনটা কেমন করলাম বলুন? নকল সংকল্প শুধু তুমি নয়, অভিনয়টা আমিও খুব ভালো করতে পারি। আলু ফাঁক, বেগুন ফাঁক, পটল ফাঁক, সংকল্প ফাঁক। আর এই ফাঁকে শুধু সম্রাট থাক, শুধু আমি থাকবো, আর থাকবে মুখার্জি বাড়ির গোটা সম্পত্তি। আমি 1 লাখ টাকা পেয়ে গেছি, গরমে আর আমার কোনো কষ্ট হবে না। প্রথমে 30,000 টাকা দিয়ে আমি একটা এসি মেশিন বুক করব, তারপর সামনে তো স্বর্ণের বিয়ে, কিছু দামি দামি শাড়ি কিনবো, আমি কালী বাজারে যাব। হেভি ব্যাপার। তোমার মাথাকে খারাপ হয়ে গেছে বেটি? এই লকডাউনের সময় তুমি বাজারে যাবে, বাইরে বেরোলেই পুলিশ লাঠি নিয়ে তাড়া করবে। উঠে যাবে, উঠে যাবে, ও লকডাউন ফকডাউন আর থাকবে না, ও সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। ততদিন আমাদের মতো গরিব মানুষরা আসা পটল তুলবে। বাজারের কি দাম জানো? 40 টাকা কিলো আলু, 70 টাকা কিলো পেঁয়াজ। আমি আর বাজার যেতে পারবো না। না, ব্যাগটা ধরো। ছোটকে ডাকো না। স্বর্ণ কোথায় গেলি? কি গরম পড়েছে। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ, ব্যাগটা ধর, ভেতরে কচু আছে, কচুর ঝোল আর ভাত কর। শুধু কচুর ঝোল দিয়ে কি আর ভাত খাওয়া যায়? কি করবে বলো স্বর্ণ, যেমন ইনকাম তেমনি তো খেতে হবে। বাবা কচু একদম পছন্দ করে না। তাহলে আমার তো এখানে একটা মাংস কেটে দিচ্ছি, বাবাকে রান্না করে দে। আরে ব্যাগের ভেতরে মাছ আছে, মাছ, যা ভেতরে যা। এই শোন, এদিকে আসল জিনিসই আছে গো। এটা কিনতে কিন্তু তোর ভুল হয় না। আলু কেনার পয়সা নেই,
অথচ রোজ দিনই ঠিক মদের বোতলটা কেনা চাই। আরে এটাতেই তো দুনিয়া চলছে রে, মদই এখন সরকার চালাচ্ছে। মদের দোকানের সামনে কি বিরাট লাইন জানিস? যা ভেতরে যা, মাথা গরম করিস না। বাবার ওষুধ ফুরিয়ে গিয়েছে, তোকে ওষুধ আনতে বলেছিলাম, এনেছিস? আরে বাবা সে হবে কোন, তুমি এখন যাও যাও। হ্যাঁ। এই শোনা লক্ষ্মী আমার, শোনো বলছি কি ওই হেভি করে মাছটা একটু কেটে রেখো। ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা যাও যাও। গরম পড়েছে না, ভালো লাগছে না। আর গরম করবে না, এসি এসি কি আজে বাজে বকছো? একদম মাঝে মাঝে কথা বলছি না। তোমাদের বাড়িতে আসার পর থেকে না আমার একটা রাতও ভালো করে ঘুম হয় না, তাই একটা এসি মেশিন আমি বুক করে দিলাম। টাকা পেলে কোথায়? বলছি 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 প্রথমে ওই 1000 টাকা দিয়ে না আমি ওই মুখের ফেসাস করে এলাম, তারপরে ওই বডি স্পা। এই শোনে, হ্যাঁ শোনো না, বলছি আমাকে ভালো লাগছে না? দারুণ, হ্যাঁ। যেন মনে হচ্ছে গরুর গাড়ি পিচ রাস্তার উপরে উঠে পড়েছে। কি এবার বলে? বললো তো সোনা, এতগুলো টাকা তুমি পেলে কোথায়? আরে বাবা, ইন্দ্রাণী বাবার চিকিৎসা করানোর জন্য না আমার কাছে 1 লাখ টাকা রেখেছিল, সেই থেকে কিছু কিছু খরচা করলাম, এই আর কি। সত্যি তোমার তুলনা হয় না, তবে? কি বুদ্ধি তোমার। কিন্তু ইন্দ্রাণী যখন টাকাগুলো চাইবে তখন কি বলবে? ও যা হোক একটা মিথ্যে মিথ্যে বলে বানিয়ে বলে দেবো। হ্যাঁ এই শোনো, আরেকটা কথা আছে, শোনো না, বলছি ওই মহিতেশ বাবু আছে, মহিতেশ বাবু তোমার বোন ইন্দ্রাণীকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। কি আজে বাজে বকছো? আরে একদম মাঝে মাঝে কথা বলছি না। কিন্তু ইন্দ্রাণী কি বিয়েতে রাজি হবে? আরে বাবা, প্রথমে তোমার ওই পুরো বাপটাকে রাজি করাতে হবে, তারপর না থাক তুমি পারবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। এই শোনো শোনো, আর একটা কথা আছে। হ্যাঁ ওই মহিতেশ বাবু না আমাকে 1 লাখ টাকার একটা চেক দিয়েছে। হ্যাঁ ওই সামনে স্বর্ণের বিয়ে না, তাই কিছু কিছু গয়না করার জন্য দিয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু খবরদার কাউকে বলো না, একদম এই যে বৌমা, আমার টাকাটা দাও, ব্যাংকে ফেলে দিয়ে আসি। দিনকাল খারাপ, অত টাকা বাড়িতে রাখা ঠিক নয়। টাকা? হ্যাঁ, আমার চিকিৎসার জন্য ইন্দ্রাণী তোমাকে রাখতে দিয়েছিল। কই টাকাটা দাও। ও আমি খরচা করে ফেলেছি বাবা, আপনাকে ঠিক আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ না না, পরে নয় পরে নয়, টাকা আমার আজই চাই, ও আমার চিকিৎসার টাকা। আর চিকিৎসা করাতে হবে না, এবার ওই ওপরে গিয়ে চিকিৎসা করাবেন। চিকিৎসা যদি নাও করাই, ও টাকা আমি স্বর্ণের বিয়েতে খরচ করব, ও টাকা আমি নষ্ট হতে দেবো। আরে টাকা নষ্ট হবে কেন? টাকা আছে, ও তোমাকে পরে দিয়ে দেবে। আমি তোদের কাউকে বিশ্বাস করি না, ও টাকা আমার আজই এখনই চাই। এই যে শুনুন না, যদি দিই তাহলে আপনি কি করবেন? চুপ করো, তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হয়। একটা নোংরা মেয়ে ছেলে কথা না। আমি নোংরা মেয়ে ছেলে? যত বড় মুখ নয় তত বড় কথা, পুরো ভাম। আজ আমি তোকে একেবারে শেষ করে তুমি চুপ করো, কোনো কথা বলবে না। আজ তোমার এই বুড়ো বাপটাকে মেরেই আমি ওই কড়ি কানে ঝুলিয়ে দেবো, তারপর সবাই জানবে তোমার এই বাপটা না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। উঠুন উঠুন মেশামশাই, চল তাড়াতাড়ি একটা জল নিয়ে তো। বাবা তোমার কি হয়েছে? আরে তেমন কিছু নয়, ওই বিউটি বাবাকে মিছি মিছি গলা টিপে একটু ভয় দেখাচ্ছিল, তাতেই বাবা ভয় পেয়ে গেছে। থামুন জামাই বাবু, দিদির হয়ে আপনাকে আর সাফাই গাইতে হবে না। আপনার সামনে আমার দিদি আপনার বাবাকে ধরে মারছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি মানুষ নন, আপনি দিদির একটা পোষা ভেড়া। বেশি কথা বলবি না, 2 দিনের জন্য দিদির বাড়িতে এসেছিস, খাওয়া দাওয়া আনন্দ কর, তারপরে এখান থেকে চলে যা। না, ভোজা কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে, এটা আমার বাড়ি। বাবা বাবা তোমার কি হয়েছে? তোমার কথায় কষ্ট হচ্ছে, তুমি শুধু আমাকে বলো বাবা। বাবা বলো না, কথা বলো। তোদের কাউকে কিচ্ছু শুনতে হবে না। বাবা যা বলবো আমি ইন্দ্রাণীকেই বলবো, বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। বাবা বাবা শুনে যাও, বাবা চলে যাও না। বৌদি কি হয়েছে কি? স্বার্থপর স্বার্থপর, সবাই স্বার্থপর। ইন্দ্রাণী বাবার চিকিৎসা করানোর জন্য আমার কাছে 1 লাখ টাকা রেখেছিল। আমি বললাম বাবা সামনে তো স্বর্ণের বিয়ে, কিছু গয়না তো দিতে হবে। ওরে বাবারই স্বর্ণ, সেই নিয়ে তোমার বাবা আমাকে যা নয় তাই বলে শুধু অপমান করলো। এই বলো না বলো না। তাই তো বাবারা তোর বৌদিকে ঠেলে ফেলে দিল, এই তোমার হাতে লেগেছে না? ওরে বাবা রে, কি বলবো স্বর্ণ, তোমাকে তোমার বাবা একদম ভালোবাসে না, সব ভালোবাসা ওই বড় মেয়ের ওপরে। জানি বৌদি, আমি সব জানি। চাকরি যেন আর কেউ করে না, দিদিকে ছাড়া বাবা এই বাড়িতে আর কাউকেই পছন্দ করে না। বৌদি ওই টাকাটা তুমি তোমার কাছেই রেখে দাও, আমি দিদি এলে বলবো আমার বিয়েতে ওই টাকা দিয়ে গহনা তৈরি করা হবে।
ছি দিদি ছি, তোকে দিদি বলে ভাবতে আমার ঘেন্না করছে। ভাজা নিজের মনটা তো বিষে ভর্তি, আর স্বর্ণর মনটাও বিষে ভরিয়ে দিচ্ছিস। ওই অসুস্থ মানুষটার গায়ে হাত তুলতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? বেশি বড় বড় লেকচার ছাড়বি না। শালা বাবু, এরকম ঘটনা এই বাড়িতে হামেশাই ঘটে। চুপ করে জামাই বাবু, আপনার রাজকারতে দিদি এতবার বেড়েছে। আপনার জায়গায় আমি থাকলে দিদি রাতটা মুজে ভেঙে দিতাম। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। দিদি, আর কোনোদিন তুই আমাদের বাড়িতে আসবি না। এ তুমি কি করলে? ভোজের গায়ে হাত তুললে। বেশ, আর কোনোদিন তোদের এই বাড়িতে আর আসবো না। আজ আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভজাদা, তুমি তোমার দিদির কথা কিছু মনে করো না। চলো বাড়ির ভেতরে চলো ভজাদা। না রে স্বর্ণ, ভেবেছিলাম তোর বিয়েটা পর্যন্ত এখানে থাকবো, কিন্তু তার হলো না। আজ আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভজাদা, বাবা মা তো সেই কবেই আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছেন। থাকার মধ্যেই দিদি আজ সেও আমাকে পর করে দিল। শালা বাবু, ভাই বোনের মধ্যে এরকম ঝগড়া হতেই পারে, তার জন্য তুমি বাড়ি ছেড়ে যেও না। দুদিন বাদে আবার সব ঠিক হয়ে যাবে। ছাড়ো তো ওর কথা, কোথায় যাবে ও? ওরা আছেটা কে? আছে দিদি, আছে আছে আমার হাজার হাজার দর্শক, আছে যাত্রা মঞ্চ। আমি একজন যাত্রা শিল্পী। আমি গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরের যাত্রা মঞ্চে দাঁড়িয়ে বলবো, যে বাবা মাতার বুকের রক্ত জল করে সন্তানদের মানুষ করে, সেই বাবা মাকে তোমরা কেউ কখনো কষ্ট দিও না। কষ্ট আসবে দিদি, আসবে। আবার তোর ভদা সেদিন তোর কাছে ফিরে আসবে, যেদিন তুই প্রকৃত সংসারের লক্ষ্মী হয়ে উঠবি। এই সংসারের উত্তর আকাশে ধ্রুব তারার মতো জল জল করে জ্বলবি। তোর আলোয় সংসারটা আলোকিত হয়ে উঠবে। এই সংসারের নাবিক জামাই বাবুকে তুই সত্যের পথ দেখাবি। বৃদ্ধ শ্বশুর যেভাবে তোর কাছে সন্তানের বদলে, সেদিন তোর এই ভজা তোকে জানাবে 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 জানাবে। হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম, 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 হাজারো হাজারো। क्या दिया? पूरा যাত্রা का डायलॉग दे दिया। ऐसा बड़ा बड़ा डायलॉग हम भी देता है। কত বড় বাড়িতে স্বর্ণের বিয়ে হচ্ছে বলো তো? কিছু গয়না গাটি যদি না দিই তাহলে আমাদের সম্মানটা থাকবে? আমি দিদি এলে বলবো আমার বিয়েতে ভালো ভালো গহনা তৈরি করে দিতে। আচ্ছা। আমার যতটা ক্ষমতা আমি তোকে ততটাই দেবো স্বর্ণ, এর বেশি কিছু তোকে দিতে পারবো না, কারণ বাবার চিকিৎসার জন্য আমাকে যে টাকা রাখতে হবে। কেন দিবি না? কেন? দরকার হলে অফিস থেকে লোন নিবি, তাহলে অনেক টাকা হয়ে যাবে। কত বড় লোক বাড়িতে আমার বিয়ে হচ্ছে বলতো? প্রদীপ তো জেনে শুনে তোকে ভালোবেসেছে, তাহলে আজ এসব প্রশ্ন আসছে কেন? আসতে কারণ এবারের একটা মান সম্মান আছে বলে। মান সম্মান? মান সম্মানে ফাঁদে পড়ে বড়লোক হওয়ার নেশায় না আমার দাদা আর বাবা এক বড়লোক ঘর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। আমরা তোর ভালোর জন্য এই বিয়েটা দিয়েছিলাম, তখন তো জানতাম না তোকে ফেলে রেখে চলে যাবে। চলে গেছে তো কি হয়েছে? আবার আমরা নতুন করে তোমার বিয়ে দেব। তাই নাকি? বৌদি তাকে পাকা কথা দিয়েছে। হ্যাঁ, তোমার খুব ভাগ্য ভালো ঠাকুরজি, কত বড় লোক তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছে। আর ওখানে যদি তোর বিয়ে হয় তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তাছাড়া তোর সম্বন্ধে আমরা সব বলেছি, এই আগে তোর একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তোমাকে তার খুব পছন্দ। আমাকে না দেখেই তার পছন্দ হয়ে গেছে। তা পাত্রটা কে শুনি? কোন সেই মহাপুরুষ যে আমার অতীত ইতিহাস জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে? প্রদীপের দাদা মহিতোষ মণ্ডল। কি বললে? প্রদীপের দাদা মহিতোষ মণ্ডল? হ্যাঁ, আমরা যেদিন ওনার ফ্ল্যাটে গিয়েছিলাম সেই দিন উনি তোর বৌদিকে বলেছিল তোকে তার খুব পছন্দ। হ্যাঁ, আমরা বলেছি আমরা রাজি। আমাকে না জানি তোমরা বিয়েতে মত দিয়ে দিলে? তোকে জানাবার কি আছে? আমরা যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। তাছাড়া বোনের বিয়ে দেওয়া দাদার কর্তব্য। কর্তব্য? আজ পর্যন্ত দাদার কোন কর্তব্যটা পালন করেছিস শুনি? বেকার অবস্থা তো প্রেম করে বিয়ে করে ফেললি, একটা পয়সা তো সংসারে দিস না। যেটুকু রোজগার করিস সেটুকু তো বড় পেছনে খরচা করিস। বাবার পেনশন আর বড় রোজগারের পয়সা খেতে তো লজ্জা করছে না? সামনে কথা বলবি। আমি মুখ সামলে কথা বলবো না। আজ তোদের জন্য এই সংসারের জন্য খাটতে খাটতে আমার দলের পেট থেকে গেছে। ভাবিস কোনদিন তোরা আমার কথা একটু ভাবিস? ভেবেছিস বল? দিন রাত শুধু মদ গিলছিস আর বড় আঁচলের তলায় ঢুকে বসে আছিস। বাবার চিকিৎসার টাকা নিয়ে জুয়া খেলতে তো লজ্জা করছে না? তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। স্বামী? আজ পর্যন্ত স্বামীর কোন কর্তব্যটা পালন করেছিস শুনি? তা তুই যদি স্বামীর প্রতি দরদ তাহলে যাও না
স্বামীকে নিয়ে আলাদা বাসা করে থাকোগে যাও, সেখানে স্বামী রোজগারের পয়সা দুবেলা মদ খাও, মাংস খাও, ফুর্তি করো, আমরা কেউ দেখতেও যাবো না। একদম গলাবাজি করবি না, আগে নিজে রোজগার কর, বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা কর, বাবার চিকিৎসার দায়িত্ব নে, এই সংসার দায়িত্বটা নিজের কাঁধে নে, তারপর আমি তোরা চোখ রাঙানি সহ্য করব, তার আগে নয়। আর না, তুই মহিতোষ মণ্ডলকে বিয়ে করতে রাজি নস, তাই তো? না কেন? না কেন? মহিতোষ মণ্ডল কত বড় মাপের মানুষ জানিস? যদি মহিতোষ বাবুকে বিয়ে না করো তাহলে কিন্তু অসহনের বিয়েটা ভেঙে যাবে। শোনা দিদি, লক্ষ্মী দিদি, এই বিয়েতে রাজি হয়ে যা দিদি। না না না, আমি কিছুতেই রাজি হব না, বলছি তো না। বিয়ে হইব না কেন? বিয়ে হইব না কেন? বিয়ের লগেই তো সইলাই আমার। আরে কে আপনি এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? আগে মানুষ জানোয়ার যে নয় সেটা আপনাকে দেখেই তো বুঝতে পারছি। তাই এখানে কি চাই? কি নাম আপনার? আগে ওই কৃষ্ণের অষ্টশত নামের মতো আমার অনেক নাম আছে। কেউ বলে কেষ্টা, কেউ বলে হরি, কেউ বলে গোবর্ধন, ওটা বলবে না ওটা গন্ধ, কেউ বলে ননীশ্বর। তাই এখানে কি চুরি করতে এসেছেন? আগে আপনার নয় ওনার মন চুরি করতে আসছি। এইখানে কি দরকার? দরকারটা যার সঙ্গে তারই কইব। কার সঙ্গে দরকার? আগে ওনার সঙ্গে দরকার। আসলে উনি যে অফিসে কাম করেন না, সেই অফিসে আমি দারোয়ান পাহাড়ি। জাগতে রহো দারোয়ান। কেন আপনারে পাহারা দিতে হইব নাকি? জাগতে রহো। এক কামড়ে দেবে নাকি রে বাবা? আরে ইন্দ্রাণী, তুই ওনাকে চিনিস? হ্যাঁ চিনি, তোমরা সবাই বাড়ির ভেতরে যাও, আমি ওকে জিজ্ঞাসা করছি কেন এ বাড়িতে ঢুকেছে। আরে দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আইসা যখন পড়েছি পরিচয় পর্বটা করি আইলো। আচ্ছা, উনি আপনার কে হন? আমার দাদা। দাদা, ব্রাদার। হ্যালো ব্রাদার। ওরে শালা কি ঝাঁজ রে বাবা। আচ্ছা, উনি নিশ্চয়ই আপনার বোন হন? হ্যাঁ আমার বোন। প্রদীপের সঙ্গে একটা লটঘট চলছে আমি জানি প্রদীপের সঙ্গে, কিন্তু প্রদীপ ছেলেটা ভালো, কিন্তু দাদাই মহিতোষ মণ্ডল একটা পাক্কা হারামির বাচ্চা। একদম মহিতোষ বাবু নামে আজেবাজে কথা বলবে না, কারণ ওই মহিতোষ বাবুর সঙ্গে আমরা ইন্দ্রাণীর বিয়ে দেব। তাই এখানে বেশি দারোয়ানগিরি ফলাতে এসো না, তাহলে কিন্তু একেবারে হেভি করে দিয়ে দেব। মানিক, চলে এসো। দাঁড়ান দাদা, দাঁড়ান, যাবেন না দাদা, দুটো কথা ছিল, যাবেন না। দাঁড়ান দাদা, দাঁড়ান। আচ্ছা, উনি যে কথাগুলো কইলা গেলেন, উনি আপনার কে হন? উনি আমার বউ, বিউটি। বিউটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিউটি তো নয়, জানো বিছুটি। আচ্ছা, ওনার পাশে যে আপনি সারা রাত শুয়ে থাকেন, আপনার গা চুলকায় না? না, চুলকায় না, গায়ে গোবর মেখে শুয়ে থাকি। এই দিদি, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে চললাম। তুই কথা শেষ করে তাড়াতাড়ি শুতে চলে আয়। ওরে বাবা, মন্দাকিরি। কোথায় এলো? সিরিয়াখানা নাকি এটা? এবার বলো তো, এত রাত্রে সেজে গুজে বাড়িতে ঢুকেছে কেন? সেজে গুজে না হলে যে তোমার দাদা চিনে ফেলতো, সেই ছোটবেলা থেকে আমাকে দেখছে না। তাছাড়া কেন এসেছি বুঝতে পারছো না? তোমাকে দেখার পর একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে এলাম আর কি। কিন্তু আমি তো পারছি, তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। চলে যাবার জন্য তো আমি আসিনি ইন্দ্রাণী। কি মনে করেছিলে তোমার ঠিকানাটা আমি খুঁজে বার করতে পারবো না, তাই না? এবার বলো তো, তুমি মহিতোষ মণ্ডলকে বিয়ে করছো? কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা? বলো তোমাকে কে বলেছে? একটু আগে তোমার বৌদির নিজের মুখে বলে গেল। আর একটা প্রশ্নের উত্তর দাও তো, শান্তিপুরে পতিতাপল্লীতে তুমি কেন গিয়ে উঠেছ? কেন শুনবে? শুনতে চাও সেই কথা? তাহলে শোনো, তোমাকে তোমাকে মদের সঙ্গে ঔষধ খাইয়ে পাগল করে দেওয়ার জন্য, তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি পতিতাপল্লীতে গিয়ে উঠেছি। আর এর জন্য মহিতোষ মণ্ডল আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে। বুঝতে পারছো? শুনতে পারছো আমার কথাগুলো? টোটাল কত টাকা দেবে বলেছে আমাকে যদি পাগল করে দিতে পারো? 1 লাখ নয়, 2 লাখ নয়, 3 লাখ নয়, 4 লাখ নয়, পুরো 5 লাখ টাকা বলেছে। আর এই টাকা দিয়ে আমি কি করব জানো? আমার অসুস্থ বাবার গলার ক্যান্সারের চিকিৎসা করাবো। আর আমার ছোট্ট বোনটা করে বিয়ে দেব। অনেকগুলো টাকার ব্যাপার। আমাকে পাগল করে দিতে হলে 5 লাখ টাকা পাবে। হ্যাঁ, তাহলে করে দাও, কি আর হবে, মেরে দাও। তোমার হাতে মরতে আমার এতটুকু দিদা নেই, কিন্তু তুমি মহিতোষ মণ্ডলকে বিয়ে করবে না। তাহলে মহিতোষ মণ্ডলকে মারবো, তোমাকে মারবো, নিজেও শেষ হবো। এবার বলো তো, শান্তিপুরে পতিতাপল্লীতে যাওয়ার আগে তুমি কি করতে? অন্য কোনো পতিতাপল্লীতে দেওয়া ব্যবসা করতে?
অর্জুন, আমি একজন পার্ট টাইম, এদিকে বাড়ির সবাই জানে যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি। আর এইসব কথাগুলো এই বাড়িতে স্মার্টলে জেনে যায়, আর যাদের থেকে জেনে যায় সেদিন থেকে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে থাকে। তাই বাধ্য হয়ে আমি এই কাজ করি। তখন যদি জানতে পারতাম যাকে পাগল করে দিতে হবে সেই মানুষটা হচ্ছে তুমি, তখন আমি এই কাজটা নিতাম না। অর্জুন, আমি বড় বিপদের মধ্যে আছি অর্জুন, তুমি আমাকে বাঁচাও অর্জুন। বাঁচবে না, তুই বাঁচবে। আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এখানে এসেছি। আজ থেকে 12 বছর আগে ওই মৈতোষ মণ্ডল আর সম্রাট সেন মিলে তোমার যা ক্ষতি করেছে। 12 বছর আগে? হ্যাঁ, ওই মৈতোষ মণ্ডল আর সম্রাট সেন মিলে তোমার স্বামী শঙ্কর মুখার্জিকে খুন করেছে। আমি চাই তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে চলো। কিন্তু কেন যাবো ওখানে? কে আছে আমার? আমি আছি তোমার ভালোবাসা অর্জুন আছে। তুমি যাবে না আমার সঙ্গে? যাবে না? তাছাড়া তুমি জানো না ওই সূর্যনারায়ণ মুখার্জির প্রতিমা বড় বিপদের মধ্যে আছে। যে কোনো সময় ওই মৈতোষ মণ্ডল সম্রাট সেন ওদের খুন করতে পারে। আমি যাবো অর্জুন, ওই সম্রাট আর মৈতোষকে আমি কিছুতেই ছাড়বো না। তাছাড়া তোমার আমার সম্পর্কের কথা যদি মৈতোষ মণ্ডল জেনে যায় তাহলে আমার দুজনকে শেষ করে ফেলবে। কিচ্ছু করতে পারবে না। তুমি শোনো, তুমি এখন ওই পতিতাবলিতে থাকবে আর ওই মৈতোষ মণ্ডলের কথা মতো আমাকে পাগল করার অভিনয় করে যাবে, বুঝলে? আর আমি যখন যেভাবে তোমাকে চলতে বলবো ঠিক সেইভাবে চলবে, আমার কথা মতো চলবে। তাই তো চলতাম, সারা জীবন তো তোমার পাশেই থাকতে চেয়েছিলাম। থাকবে ইন্দ্রাণী। তাই তো অবাস্তবকে বাস্তব করেছি আমি অর্জুন হয়েও আজ আমি সংকল্প। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি আমার সঙ্গে যাবে না? যাবে না আমার সঙ্গে ইন্দ্রাণী? যাবো অর্জুন, যাবো। যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি, এমন করে ফিরবি তাহার মুখার্জি পরিবারের বড় জানবার স্বামীর ঘরে তুমি তৈরি হয়ে থাকো। আমি আসছি মৈতোষ মণ্ডল, আমি আসছি। হ্যালো বিউটি ডার্লিং, কেমন আছো? আচ্ছা ঠিক আছে। তা বলছি কি, কালকে তাহলে ওই মুনলাইট বারে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা শোনো না, বলছি কি ইন্দ্রাণীকে বিয়ের কথাটা বলেছিলে? হ্যাঁ, কি বলছে? রাজি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে এই ব্যাপার নিয়ে কাল আমি তোমার সঙ্গে কথা বলবো। রাখি তাহলে। রাজি তোমাকে হতেই হবে ইন্দ্রাণী। প্রথমে তোমার হাত দিয়ে আমি নকল সংকল্পকে মারবো, ও বাড়ির সব কটাকে শেষ করব, তারপর তোমাকে বিয়ে করে মুখার্জি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হবো। জানে ভাববে বিয়ের ছাড়ায় তোমার আবার বিয়ের জানা। বিয়ে? কার বিয়ে দাদা? হ্যাঁ বিয়ে। এই এতক্ষণ ধরে আমি তোমার বিয়ের কথাটাই ভাবছিলাম। জানো বাবা, এই লকডাউনটা মিটে গেলে ভাবছি তোমাকে আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো। লকডাউনের পরে বৌমা এলো ঘরে। আমি তো সেই দিনটার অপেক্ষাতেই বসে আছি দাদা। তবে আমি এ বাড়ির বউ হয়েছে আপনার মতন মহান মানুষের সেবা করার সুযোগটুকু পাবো। সুযোগ আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা সমস্যা দেখা দিয়ে জানো, যার জন্য আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। কি সমস্যা দাদা? বলবো। তার আগে তুমি আমার গায়ে হাতে বলো, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো প্রদীপকে বলবে না? বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, প্রদীপকে আমি কোনো কথাই বলবো না। দেখো বৌমা, নিজের ভাই তো বলতে খুব খারাপ লাগছে। আসলে কি জানো তো, প্রদীপের চরিত্রের দোষ দেখা দিয়েছে, বড় বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। এর জন্য দায়ী ওই শঙ্কর বলে একটি ছেলে। কি করেছে? কি মদ খাচ্ছে, ওই শান্তি পরে বসতে পারে পতিতা পরে দেখে পরে থাকছে। এসব আপনি কি বলছেন? আমি কি বলছি, লোকে বলছে। তারপর শুনলাম ওই মিলি বলে একটি পতিতার সঙ্গে নাকি সম্পর্ক হয়েছে। হয়েছে বাবা, হয়েছে। এর জন্য দায়ী শঙ্কর বলে একটি ছেলে। আসলে ওই শঙ্কর চরিত্র ঠিক নেই তো। ও, এই জন্যই ও সেদিন আমাকে বলেছিল বিয়ের পরে আমরা গিয়ে ওই গ্রামের বাড়িতেই থাকবো। আমার কথাটা মিলে গেল।
আমি জানি বাবা, জানি তুমি তোমার ভালোবাসা দিয়ে প্রদীপকে আবার তোমার জায়গায় ফিরিয়ে আনবে। প্রদীপ কোথায় দাদা? ওই তো ঘরে ঘুমাচ্ছে, কাল অনেক রাত্রে মালকে ফিরেছে তো, যাও দেখা করো, যাও। যাবো দাদা, প্রদীপের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। এতই যদি ওর বাইরের মেয়ে মানুষের প্রতি লোভ, তাহলে কেন আমাকে মিথ্যে ভালোবাসলো? কেন আমাকে মিথ্যে ভালোবেসে আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে? জবাব ওকে দিতেই হবে দাদা, জবাব ওকে দিতেই হবে। জমে যাবে, খেলা জমে যাবে। যতদিন ইন্দ্রাণী আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে, ততদিন আমি স্বর্ণর প্রদীপের বিয়ে হতে দেব না। স্বর্ণ মেয়েটা খারাপ না, বাঁশির মতো না, পটল চেরা চোখ, লাল টুকটুকে ঠোঁট, ওরে শালা বাবলে যেন করে গাছ। ছি 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 ছি, এসব কথা বলে দুদিন পরে আমার বউ হবে, লোকে শুনলে বলবে কি? যাক, এবার গিয়ে দেখি কে সেন্টারে আর কে ব্যাকে খেলছে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার এ কি গো তুমি একেবারে না বলে করে হট করে আমার ফ্ল্যাটে না জানিয়ে এসেছি বলে তুমি খুব একটা খুশি হওনি, তাই না? তোমার কোথাও যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ গো, একবার শান্তিপুরে যাব, ওই সংকল্পতার সঙ্গে দেখা করতে হবে। না, সংকল্পের সঙ্গে তুমি দেখা করবে না, আর শান্তিপুরেও তুমি যাবে না। কি পাগলের মতো বকছো কি তুমি? হ্যাঁ, আমি যা বলছি সেটাই তোমাকে শুনতে হবে। আজকের পর থেকে সংকল্পের সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রাখবে না। আমি কার সঙ্গে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাছাড়া আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। দুদিন পরে আমি তোমার স্ত্রী হব। আরে আমি তো তোমাকে অনেকদিন আগে থেকেই আমার স্ত্রীর আসনে বসিয়ে রেখেছি স্বর্ণ, কিন্তু শান্তিপুরে তুমি আমাকে যেতে বারণ করো না। কারণ কারণ ওখানে আমার প্রাণ আছে। হ্যাঁ, ওই শান্তিপুরে পতিতা পল্লীতেই তো তোমার প্রাণ আছে, তাই না? তার মানে কি বলতে চাইছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? জোর খেলা চলছে, সন্নু একটার পর একটা বল করে পারছে, আমার ভাই প্রদীপ একটা পাটা সেভ করছে। মাত্র 5 টাকা খরচা করে এই লাল ফিতে আর টিপের পাতা তোর ঘরের মেঝেতে ফেলে দিলাম। এবার দেখি মজা তো তুমি কি করে গোল মজ। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না, আর শান্তিপুরেও তোমার যাওয়া হবে না। শান্তিপুরে আমি যাবই, এবং সংকল্পতার সঙ্গে সম্পর্ক আমি রাখবো। ও, ওরাই তাহলে তোমার এত আপন হলো? তোমার ঘরের মধ্যে লাল পিতে টিপের পাতা এগুলো এলো কোথা থেকে? সত্যি তো, এগুলো কোথা থেকে এলো আমি তো তার কিছুই জানি না। তাহলে আমি যা শুনেছি ঠিকই শুনেছি। কি শুনেছো তুমি? ওই শান্তিপুরে পতিতা পল্লীতে মিলি নামে একটি পতিতার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে, আর তাকে এগুলো দেওয়ার জন্য তুমি কিনেছো, তাই না? ও শোনো, তুমি বোঝার চেষ্টা করো, আমার মনে হয় কে বদমাইশি করে এগুলো আমার ঘরে ফেলে গেছে। তুমি মিথ্যে কথা বলছো, তুমি একজন ঠক জচ্চন। এতদিন ধরে তুমি আমাকে ঠকিয়েছো। ও প্লিজ স্বর্ণ, তুমি বোঝার চেষ্টা করো, আমার মনে হয় তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা কারো ষড়যন্ত্র। একদম তুমি আমার গায়ে হাত দেবে না বলছি। স্বর্ণ চুপ! ওই মুখে তুমি আমার নাম ধরেও ডাকবে না। আমি ভুল করেছি, তোমার মতন একটা লম্পটকে ভালোবেসে আমি ভুল করেছি। এতই যদি মেয়েদের শরীরের উপর তোমার লোভ, তাহলে কেন আমাকে মিথ্যে ভালোবাসলে? কেন আমার বিশ্বাসকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? বলো কেন কেন কেন? ও স্বর্ণ, তুমি চুপ করো। না না, আমি চুপ করব না। শরীরের খেতে 2 পয়সা দিয়ে ওই পতিতা পল্লী মেয়েদের কাছে তুমি মেটা দেবে। তোর এত বড় সাহস, তুই আমার হবু বৌমাকে হাত দিলি? কেঁদো না মা, কেঁদো না। দারুণ নরম দাদা, মেয়েদের নরম মনোজে আঘাত করলি, এই তো শিক্ষা। দাদা তুমি বোঝার চেষ্টা করো, আমি কি বলবি রে? কি বলা আছে তোর? পাশের ঘর থেকে তোর সব কথা শুনে গিয়ে কেঁদো না মা, কেঁদো না। এই ক্ষমা চাই রে। ওমা, লাল টিপ ফিতে এগুলো কোথেকে এলো? এগুলো বাজারের মেয়েটাকে দেওয়ার জন্য কিনেছি দাদা। কি লজ্জার কথা বলুন তো দাদা। ছি 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 প্রদীপ, ছি! এত
কতদূর নিচে নেমে গেছিস তুই? দাদা দাদা তুমি বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলছি এগুলো কোথা থেকে এলো কিভাবে এলো তার কিছুই আমি জানি না। জেনেও তুমি না জানার ভান করছো। ঠিকই তো প্রদীপ, প্রদীপ দাদা, আচ্ছা প্রদীপ, আমাদের কাজের মেয়ে বকুলির মা এই ঘর মুছতে এসে তোর ঘরে এগুলো ফেলে যাবি তো? একদম না 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 না, আর 7 দিন হলো বকুলির মা কাজে আসেনি। হ্যাঁ তাই তো। তাহলে এগুলো আর এলো কথা থাকে? এগুলো বাজারে মেয়েটাকে দেওয়ার জন্য কিনেছে দাদা। যাকে যাকে বাবা যাকে, এবার ওদেরকে ক্ষমা করে না। এবারে শোন, এই শান্তিপুর জানে তোদের মধ্যে এত গন্ডগোল, এক কাজ কর তুই ওই শান্তিপুর যা তোর বন্ধু। না দাদা, শান্তিপুরে আমি যাবই এবং সংকল্পতার সঙ্গে সম্পর্ক আমি রাখবো। একটা মিথ্যাকে আমি কোনোদিন প্রশ্রয় দেবো না। আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এবার মতো তুমি ওকে ক্ষমা করো। না দাদা, আপনি নন, ক্ষমা ওকে একদিন আমার কাছে চাইতেই হবে। একটা বাজারের মেয়ের জন্য ও আজ আমার গায়ে হাত তুললো। কারণ তোমার মুখের ওই নোংরা কথাগুলো আমি সহ্য করতে পারছিলাম না। দরকার নেই সহ্য করার, আমি আর আসবো না। আজকের পর থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। বোঝার চেষ্টা করো শোনো, প্লিজ শোনো। আর কোনো সম্পর্ক নেই। স্বর্ণ, তুমি তোমার মন থেকে আমাকে মুছে ফেলতে চাইলেও আমি যে কখনো তোমাকে বলতে পারবো না স্বর্ণ, কারণ আমি যে সারা জীবন তোমাকে বুকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি স্বর্ণ, তোমাকে। দাদা আমার কি হয়ে গেল দাদা? কি আর হবে বল, যা হওয়ার তো হয়ে গেল। আসলে কি জানিস তো, ও তোর নামে ওই স্বর্ণকে কেউ কিছু বলেছে। আরে সংকল্প কিছু বলেনি তো, ও তার আবার ওই বস্তিতে ইলিয়া বলে একটা মেয়ের সাথে সম্পর্কও আছে। যাকে যাক, ওসব কথা বাদ দে, তুই কোনো চিন্তা করিস না, আমি বুঝিয়ে সুঝিয়ে স্বর্ণকে আবার ঠিক জায়গায় ফিরিয়ে আনবো। না দাদা, তুমি যাবে না। একদিন না একদিন ও নিজের ভুল ঠিক বুঝতে পারবেই, আর সেদিন ওকে আমার কাছে ফিরে আসতেই হবে। আর তা যদি না হয় তাহলে বুঝবো আমার ভালোবাসা মিথ্যে, আমার স্বপ্ন দেখা মিথ্যে, আমার বেঁচে থাকাটাই মিথ্যে, সব মিথ্যে। সত্যি 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 মাত্র 5 টাকা লাল বিদার টিপের পাতা দিয়ে তোদের ভালোবাসার হিসেবের খাতা টাকা আমি পাল্টে দিলাম। তোদের ভালোবাসার বাসায় ঢুকিয়ে দিলাম সন্ধ্যের বিষ। সেই বিষের জ্বালায় তোর একদিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। ঠাকুর থাকবে শুধু এই মৈদস মন্ডল, ইন্দ্রাণী আর মুখার্জি বাড়ির বিশাল সম্পত্তি। অর্জুন, আমি আর পারছি না। কতদিন এই ভাই পতিতা পলিতে পড়ে থাকতে বলতে পারো? কতদিন মানে খেলা চলবে? যতদিন না তোমাকে বৌমার সম্মান দিয়ে আমি ও বাড়িতে ফিরে নিয়ে যেতে পারছি, যতদিন না মহিত মন্ডল আর সম্রাট সেনের সমস্ত অন্যায় প্রতিবাদ করতে পারছি, ততদিন তাই বলে পতিতা বলেতে পতিতা পলিতে পড়ে থাকলেও তুমি পতিতা নও, তুমি পরিস্থিতির শিকার। কে বিশ্বাস করবে আমার কথা? সবাই বলবে যে আমি মিথ্যে কথা বলছি। আমি বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার। পারবে না, পারবে না অর্জুন, পারবে না। সমাজের মুখ তুমি কিছুতেই বন্ধ করতে পারবে না, কারণ আমি যে একজন বার ড্যান্সার। সবাই বলবে সংসারকে বাঁচানোর জন্য আর কি কোনো কাজ ছিল না। দেখো, ছোটবেলা থেকে তুমি গানটা ভালো গাও, তাই তুমি এই পেশাটাকে করে নিয়েছো। তাছাড়া এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। কিন্তু সূর্যনারায়ণ মুখার্জিকে মেনে নেবে? তার বৌমা একজন বার ডান্সার। তাছাড়া এরপর প্রদীপকে আমার বোনকে বিয়ে করতে চাইবে? সূর্যনারায়ণ মুখার্জি যখন আমাকে ছেলে বলে মেনে নিয়েছে, তখন নিশ্চয়ই তোমাকে বৌমা বলে মেনে নেবে। তাছাড়া প্রদীপ শিক্ষিত ছেলে, প্রদীপ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, প্রদীপ ঠিক বুঝতে পারবে। তাছাড়া আমি বলছি তুমি চলো, তুমি যাবে না, তুমি আমার সঙ্গে যাবে না। আমি যে সূর্যনারায়ণ মুখার্জিকে কথা দিয়েছি, আকাশ সাক্ষী থাকবে, বাতাস সাক্ষী থাকবে, আর থাকবে আমাদের মন প্রাণ। নদীর পাহাড় সাথী আজ থেকে তোমার
নদী পাহাড় সাথী আজ থেকে তোমার ভোলা নদী পাহাড় সাথী আজ থেকে তোমার ভোলা। চমৎকার। তাহলে সংকল্প মুখার্জি সবাই যেটা বলে সেটাই আসলে ঠিক। আর আর আপনি আপনি নাকি কলকাতার একটা নামী কোম্পানিতে চাকরি করেন? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। কি প্রদীপ, তুমি এখানে? এখানে না এলে আপনার আসল পরিচয়টা তো আমি কোনোদিনই জানতে পারতাম না। ছি ছি ছি। কে বলেছে তোমাকে যে আমি এখানে আছি? বলো, তোমাকে কে বলেছে? আমি বলেছি তোমার আমার সম্পর্কের কথা, আমি বলেছি তোমার সংসারের জন্য আত্মত্যাগের কথা, আমি বলেছি তোমার আমার স্বপ্ন দেখার কথা, আমি বলেছি। কারণ ওর জানা দরকার, তাই বলেছি। প্রদীপ, তুমি বিশ্বাস করো? একদম গায়ে হাত দেবে। প্রদীপ, প্রদীপ, তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয়। ও, আমি তোমাকে কি করে বোঝাই? এই প্রদীপ, প্রদীপ, এসব কথাগুলো তুমি আমার বাড়িতে বলো না। ছেড়ে দিন, ছেড়ে দিন। প্রদীপ, আমি তোমার দাদা মহিতোষ মণ্ডলের ষড়যন্ত্রের শিলা। ও দাদা, তোমার দাদা আমাকে এখানে আসার জন্য বাধ্য করে। বিশ্বাস করো, আমি পতিতা নই। শুধুমাত্র দুটো পয়সা রোজগার করে সংসারটাকে বাঁচানোর জন্য আমি বাড়ি নাচতাম ঠিকই, কিন্তু কিন্তু আমি আমার মান সম্মানকে কোনোদিনই বিসর্জন দিইনি। তোমার দাদা মদের সঙ্গে বিষ ওষুধ খাইয়ে আমাকে পাগল করে দেওয়ার জন্য ওকে এই পতিতা পল্লীতে নিয়ে এসে তুলেছে। প্রদীপ, প্রদীপ, তুমি একটু বোঝার চেষ্টা করো ভাই। এসব কথাগুলো তুমি আমার বাড়িতে বলো না, তাহলে লজ্জায় ঘেন্নায় আমার কাছে আত্মহত্যা করতে হবে। নাই জানি তুমি আত্মহত্যা করবে না। তাহলে কি করবো আমি? তুমি ভাববে এই সমাজের বিরুদ্ধে গিয়ে এখান থেকে অনেক জন নিয়ে গিয়ে আমি তোমাকে বাঁচাবো। অর্জুনকে একটু বোঝাও না। না, ও বুঝতে চাইছে না। আমি বাঁচতে চাই। এই পরিবারের সবাইকে যে বাঁচাতে চাই, তোমার সঙ্গে স্বামীর বিয়ে দিয়ে আমি তোমাদের সুখে দেখতে চাই। প্রদীপ, তুমি তুমি আমাকে বাঁচাও ভাই, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার দুটি পায়ে। এ কি করছেন আপনি? এ কি করছেন? বড় দিদি কখনো ছোট ভাইয়ের পায়ে ধরে না। প্রদীপ, আর যদি আপনার মতো আমার একটা দিদি থাকতো, প্রদীপ, যে অসুস্থ বাবার চিকিৎসার জন্য, সংসার চালানোর জন্য বাড়ি গিয়ে নাচতো, বোনের বিয়ে দেওয়ার জন্য আমার দাদা শয়তান মহিতোষ মণ্ডলের ষড়যন্ত্রের শিকার হয়ে এই পতিতা পল্লীতে আশ্রয় নিত, তাহলে আমি কি পারতাম সেই দিদিকে দূরে ঠেলে দিতে? কজন পারে আপনার মতো নিজেকে মতকে ধূপের মতো পুড়িয়ে সকলকে গন্ধ বিলোতে? আচ্ছা, আপনার এই মহান আত্মত্যাগের জন্য আপনার কাছে আমার একটা জিনিস চাইতে ভীষণ ইচ্ছা করছে। বলুন দিদি, আমাকে আপনি দেবেন? বলো তুমি কি চাও? ছোট ভাই হয়ে বড় দিদির পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতে চাই। ইন্দ্রাণী, তুমি জিতে গেলে। ইন্দ্রাণী, তুমি জিতে গেলে। জীবনের শ্রেষ্ঠ সম্মানটা আজ ও তোমাকে দিয়েছে। ও তোমাকে বড় দিদির আসনে বসালো। তুমি জিতে গেলে ইন্দ্রাণী, তুমি না জিতে দাদা, গেলে। এখন আমরা জিততে পারিনি। জিতবো সেদিন, যেদিন এই শান্তিপুরের গরিব মানুষের দুর্দশা ঘটাতে পারবো, আবার দাদা ষড়যন্ত্রের হাত থেকে দিদিকে রক্ষা করতে পারবো, আপনার বোনের ভুল ভাঙিয়ে আবার তাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। সেদিন আমরা জিতবো দাদা, সেদিনই আমরা জিতবো। সেদিনটা আসতে বেশি দেরি নেই, যেদিনকে ওই মহিতোষ মণ্ডলের মুখোশটা আমি শান্তিপুরের মানুষের কাছে তুলে ধরবো। প্রদীপের সঙ্গে স্বর্ণের ঝগড়া হয়েছে, ওই জন্য কয়েকদিন লক্ষ্য করছি স্বর্ণের মুখটা না হরি করে হয়ে গেছে একদম। ওই রকম ঝগড়া প্রেম জীবনে কত হয়। তোমার মনে নেই তোমার সঙ্গে আমার প্রায় ঝগড়া হতো, তারপর 4-5 দিন কথা বন্ধ। হঠাৎ করে ফোন করে বলতে, হ্যালো, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে তো ক্ষমা করো। মনে না তুমি ফোনের পর ফোন করতে, আর আমি যদি ফোনটা না ধরতাম তাহলে অন্য কাউকে করতে। ভাবো দিও না, তুমি ফোন করতে। তুমি
মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলার দিনগুলো যদি একবার ফিরে পেতাম না শালা, তাহলে কি করতে? চুটিয়ে প্রেম করতাম। শখ মন্দ না। হ্যাঁ গো, ভালো গো। বলছিলাম গো, ওই সামনের মাসেই তো তোমার বোনের বিয়ে। চলো না দুজন মিলে আর একবার এই বয়সে বিয়ের পিড়িতে বসে পড়ি। এই বুড়ো বয়সে বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে? কি বয়স আমার, ইচ্ছে তো অনেক কিছু করে, কিন্তু এই রে ওই দেখো বুড়ো শুকুনটা আসছে। হ্যাঁ তোকে যেটা বলেছিলাম মনে আছে? সব রেডি করে রেখেছি। আমি তোমার একবার তো বাবু না শোনা কেন কেন তুমি আমাকে থাকবে, থাকবো নিশ্চয়ই থাকবো। ভালোবাসবে। তুই ওকে জয় ধরেছিস কেন? তুমি এসে গেছে সোনা। কিন্তু তুমি ওকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? মাথা মোটার মতো কথা বলো না তো। তুমি তো বলেছিলে ওর সঙ্গে প্রেমের অভিনয় করতে, ওকে আদর করতে, ওকে ভালোবাসতে। আমি যদি ওকে ভালো না বাসি তাহলে এটা খাতে পারতাম। তোমার হাতের মদ খেলে না আমি সব ভুলে যাই। শোনা কেন যাবি, সব গন্ডগোল হয়ে যায়, সব ভুলে যাবি। আমার সাথে কাজ হচ্ছে। দেখেছেন বাবু, দেখেছেন? কোন শালা বাবু রে? বলছি আমি তো আর মাত্র বাবু, কোন শালা বাবু? ওই শালা আমার সাথে কাজ হচ্ছে। তুমি কে ভাই? শুধু আছো? এই যে শুধু আছো? তুমি কে ভাই? তোকে চেনা চেনা লাগছে, শুধু আছো? কিন্তু কিছুতেই চিনতে পারছি না কে ভাই? শালা ওর সাথে কাজ হচ্ছে। আরে শুধু আছো? আচ্ছা আমি কে? তুমি সংকল্প? সংকল্প তোর বাবু। আমি অর্জুন, তোর দিকে বোন চালাবো। আমার মাথাটা ঝিনঝিন করছে, আবার ঝনঝনও করছে। খুব ভালো। আরে শোনা, ফুল পাগল করতে কতদিন সময় লাগবে? আরে এত তাড়াতাড়ি হবে না, বেশ কিছুদিন সময় লাগবে। তাছাড়া এত তাড়াতাড়ি করতে গেলে আমরা যদি দুজন ধরা পড়ে যাবো ডার্লিং। আস্তে আস্তে। এই শালা আমার মালের সঙ্গে তো কিচের গুজের গুজের মাল বলছি শালা ঢেমনা তো দেখবে। মারধরও করছে। তুমি তো অনেকদিন এগিয়ে গেছি শোনা। আপনার কথা মতো। তোমার বৌদিকে দিয়ে একটা প্রস্তাব রেখেছিলাম, আমি রাজি আছি। ভালো। আচ্ছা তুমি যে মুখার্জি বাড়ির বৌমা, এই কথাটা তুমি আমাকে আগে বলোনি। যাক শোনো, মনে রেখো ও কিন্তু তোমার স্বামী নয়, স্বামী সেজে এখানে এসেছে। আমি জানি বৈতুষ। ব্যাস এই কথাটা তুমি তোমার শ্বশুরের সামনে গিয়ে বলবে। নিশ্চয়ই বলবো। বাপকে বলবে সারা খরচ। শালা কালি আমি তোকে মুখার্জি বাড়িতে নিয়ে যাবো। আমি যাবো না কোথাও, আমি কোথাও যাবো না। আমি আমার ছোলাকে ছেড়ে কোথাও যাবো না। আমি কিতকিত খেলবো, কিতকিত খেলবো। ফুল পাগল হয়ে গেছে, ফুল পাগল। খুব ভালো। শোনো তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে তোমার ঠিক মুখার্জি বাড়িতে নিয়ে যাবো। পানেশ্বরী আমি কোথায়? পানেশ্বরী আমার সব গুলিয়ে যাচ্ছে। ভুলে যাচ্ছে, যাবে তো। এটা হচ্ছে পতিতা পল্লী। এই গলিতে যে একবার ঢোকে না সে আর বেরোতে পারে না। অন্ধ গলি। শালা অন্ধ গলি, তাই সব গন্ডগোল হয়ে যাচ্ছে। হচ্ছে তো অ্যাক্টিংটা। হ্যাঁ চালিয়ে যাও, অ্যাক্টিং ঠিকই হচ্ছে। অন্ধ গলি ওরে শালা, ওই জন্য আমি সব অন্ধকার দেখছি। আর তুমি আবার ফুলকলি। ফুলকলি রে ফুলকলি। সামনে মাসে 10 তারিখে তোমার বিয়ে, লোকজন আত্মীয় স্বজন সব নিমন্ত্রণ করা হয়ে গেছে, এমনকি বিয়ের বাজারও হয়ে গেছে।
গেছে। আর এখন তুমি বলছো তুমি প্রদীপকে বিয়ে করবে না। তোমাদের মধ্যে কি এমন হয়েছে যে তুমি প্রদীপকে বিয়ে করতে চাইছো না? জেনে শুনে আমি বিষপান করতে চাই না বৌদি। তার চেয়ে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবো, তবুও আমি প্রদীপকে বিয়ে করব না। কিন্তু কেন? প্রদীপের আসল চরিত্রটা আমার কাছে ধরা পড়ে গেছে বৌদি। ও একটা মাতাল লম্পট চরিত্র। এসব তুমি কি বলছো? প্রদীপ শান্তিপুরে পতিতাপল্লীতে একটি পতিতার সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। ও কিছু নয়, পুরুষ মানুষদের বিয়ের আগে একটু আধটু চরিত্র দোষ থাকে, তারপর বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। ওসব তুমি একদম চিন্তা করো না। বিয়ের পরে প্রদীপকে কিভাবে বশ করবে সে কায়দা আমি তোমাকে শিখিয়ে দেব। এমন তেল পড়া জল পড়া দেব না, দেখবে প্রদীপ তোমার পেছনে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করবে। তাই বলছি একদম পাগলামো করো না, এ বিয়েতে তুমি আমোদ করো না। তোর বন্ধ ঠিক কথা বলছে শোনো। আরে চরিত্র ধুয়ে কি জল খাবি? এই বিয়েতে রাজি হয়ে যা। এদিকে আমার খবর পেলাম ওই ইন্দ্রাণী নাকি তার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। মহিদা আছে না, সব ফিরিয়ে দিচ্ছে। কি বলছো কি তুমি? আরে আমি ঠিকই বলছি। হ্যাঁ, মহিদা বলেছে ইন্দ্রাণীর সমস্ত সম্পত্তি আদায় করে দেবে। মহিদা কত বড় নেতা না, একটা ফোনেতে সব কাজ হয়ে যাবে। হ্যাঁ গো, ইন্দ্রাণী যদি সম্পত্তির ভাগ পায় তাহলে আমরা অনেক টাকার মালিক হয়ে যাবো, বলো? সেই জন্য তোকে বারবার একই কথা বলেই যাচ্ছি। একদম তুমি পাগলামো করো না, বুঝলে? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না বৌদি। এই নিয়ে প্রদীপের সঙ্গে আমার প্রচন্ড অশান্তি হয়ে গেছে। আমি মিটিয়ে দেব, বুঝেছো? একবারে হেপি করে মিটিয়ে দেব। যাও মাথা ঠান্ডা করে প্রদীপকে একটা ফোন করো, তারপরের ব্যবস্থা আমি করে দিচ্ছি। যাও। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো সেটাই করো, আমি চললাম। ঠিক আছে, যাও যাও। এই শোনো না, এবার থেকে না বাবাকে একটু তেল দিয়ে চলবে। কেন তেল দিতে হবে কেন? আরে বাবা, বুঝতে পারছো না কেন? ইন্দ্রাণী যদি সম্পত্তির ভাগ পায় তাহলে ওর কাছে অনেক টাকা থাকবে, আর আমরা আমার বাবাকে দিয়ে বলিয়ে ওর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতে পারবো। আর বাবা বললে ইন্দ্রাণী না করতে পারবে না। নিশালা, এই বুদ্ধিটা আমার মাথায় আসে। সত্যি আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও একবারে হেপি হয়ে গেছে। এই যে বৌমা, সন্ধ্যা হয়ে গেছে, একটু চা করো না বৌমা। আমি পারবো না। আরে বিউটি, হ্যাঁ হ্যাঁ, তেল তেল। চা কেন খাবেন বাবা? আমি আপনার জন্য না গরম গরম দুধ করে এনে দিই। দুধ? হ্যাঁ দুধ। চিন্তা করে করে আপনার চেহারাটার কি অবস্থা করেছেন বলুন তো বাবা। দাঁড়াও দাঁড়াও, আমার জন্য সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কি খেপেছো? তোমার তো দুধ খেলে আমার শরীরে রক্ত জল হয়ে যাবে। দেখুন, একদম মাঝে মাঝে কথা বলবেন না। তেল দাও। ও হ্যাঁ, আবার বলে তেল তেল। ও কথা বলছেন কেন বাবা? আমি আপনার ছেলেকে বলেছি এবার বাজার থেকে আপনার জন্য একটু করে ফল এনে দেবে। ফল? হ্যাঁ বাবা, ফল। হ্যাঁ ফল, এই ধরুন একটা আপেল, একটা আঙ্গুর, একটা নাশপাতি, এই ধরুন হেপি করে 2-4টে কলা। কি জ্বালা! আচ্ছা আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো বৌমা? কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কাকের গলাতে কোকিলের সুমধুর ধ্বনি বেরিয়ে আসতে চাইছে। আমি কাক, আমি যদি কাক হই তাহলে আপনিও পুরো সকল। তুমি কি করছোটা কি? হবে না, হবে না, হবে না? ওইসব তেল করা আমার দ্বারা হবে না। হবে না। ধরা পড়ে গেলে তো বৌমা, তুমি একেবারে ধরা পড়ে গেলে। থাক মা থাক, আর আমায় তেলপাট করতে হবে না। আমার আর 3টে সন্তানের মতো তুমিও তো আমার আরেকটা সন্তান মা। তাই তো তোমার শত অপরাধ আমি ক্ষমা করে দেই, আর ভগবানকে ডেকে বলি, এই শহর ওদের তুমি ক্ষমা করে দাও, ওদের তুমি সুখে রেখো, ভালো রেখো। আপনি আর ভালো থাকতে দিচ্ছেন কোথায় বাবা? থাকবে মা থাকবে, তোমরাই তো থাকবে। আমার আর কদিন। তোমার ভুলটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে বৌমা। আর শোনো মা, যদি পারো তো দুধ নয়, আমাকে একটু চা করে দিও বৌমা। ঠিক আছে, আমি আপনার জন্য চা করে এনে দিচ্ছি। এই শোনো, একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ। কি শুনি? না আমার লজ্জা করছে। আরে লজ্জা পাবার কি আছে, বলো না। তাহলে বলি? হ্যাঁ বলো। না আমার লজ্জা করছে। তাহলে তুমি তোমার লজ্জা নেই তাকে বলতে হবে না, যাও। এই শোনো না, বলছি কি, তুমি যে বলেছিলে আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। মা? হ্যাঁ পারলে আর কই। আজ 10 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কত ডাক্তারই তো দেখালাম, কোনো লাভ হলো না, আমি বাবা হতে পারলাম না। হয়েছে গো হয়েছে। আজ এত বছর পর আমি মা হতে চলেছি। রিপোর্টে পজিটিভ এসেছে। তুমি কি
বলছো? এই অসম্ভব। অসম্ভব সম্ভব হয়েছে গো। কি হলো? এই কথাটা শোনার পর তোমার আনন্দ হচ্ছে না? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? সত্যি করে বলো, এই সন্তানের পিতা কে? এসব তুমি কি বলছো? চুপ করে কেন উত্তর দাও। কি বলছো মানে? আমি ঠিক বলছি। অনেক ডাক্তার দেখানোর পরও যখন আমাদের সন্তান আসছে না, তখন আমি নিজের মেডিকেল টেস্ট করাই, আর তখন ডাক্তারবাবু বলেন আমি 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 কোনোদিন বাবা হতে পারবো না। তাহলে সত্যি করে বলো, এই সন্তানের পিতা কে? যার সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে, এই জন্য তুমি প্রায় দিন সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে যেতে। সেই ব্যক্তি নিশ্চয়ই মহিতোষ মান্না, যার সন্তান তোমার পেটে। না, উত্তর দাও। মানিক, বিউটি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বিউটি। তোমার ব্যক্তিগত স্বাধীনতা আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি। তোমার সব অন্যায় আমি মুখ বুঝে মেনে নিয়েছি। তুমি তার এই প্রতিদান দিলে। মানিক, পারলে তুমি এই কাজটা করতে। মানিক তুমি আমাকে ক্ষমা করো। মানিক ক্ষমা করো। না, তোমার মতো কলঙ্কিনী বাড়ি তার কোনো স্থান নেই। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার পায়ে ধরে বলছি, চলে যাও। তুমি আমার বিশ্বাস, আমার ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি একটা ডাইনি, তুমি একটা বেশ্যা। তোমার ছায়া যদি আমি দেখতে না পাই, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। চলে যাও। আমি চলে যাবো মানিক, আমি চলে যাব। আর কোনোদিন আমি আমার এই মুখ আমি তোমার সামনে নিয়ে আসবো না। আমি চলে যাব মানিক। কিন্তু কোথায় যাবে? যে তোমার এই সন্তানের পিতা, তার কাছে যাও। আর কোথাও যদি জায়গা না পাও, তাহলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। হ্যাঁ, আমি সত্যিই চলে যাব। এই বেটি, এই দেখ না, দেখ তোর কি সাজা, তুই দেখ। কি মজা। আমি মা হতে চলেছি। আমি থাকবো না। আমি চলে যাব। দাঁড়াও বৌমা, তুমি কোথাও যাবে না, তুমি এ বাড়িতেই থাকবে। বাবা, পাশের ঘর থেকে আমি তোদের সব কথা শুনেছি মানিক, বৌমাকে তুই ক্ষমা করে দে। এ তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। অপর দিকে থুতু ছেটালে সেটা যে নিজের গায়ে পড়ে বাবা। তাছাড়া বৌমার গর্ভে যে বড় হচ্ছে, সে তো কোনো অপরাধ করেনি। কিন্তু সন্তান তো আমার নয়। তাতে কি হয়েছে সেটা তুই জানিস, আর সবাই জানবে ওটা তোরই সন্তান। তুই ওকে তোর নিজের সন্তানের মতো করে মানুষ করবি, তোর পরিচয়ও বড় হবে। আমি দাদু হব। ক্ষমা করে দে মানিক, ক্ষমাই যে মানুষের পরম ধর্ম। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। না জেনে না বুঝে আমি আপনার উপর অনেক অন্যায়, অনেক অত্যাচার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন বাবা। মানুষ মাত্রই ভুল করে, আবার মানুষই তা সংশোধন করে। আর তোমরা তোমাদের সেই ভুলটাকে তোমাদের জীবনের ভুল করে ফুটিয়ে তোলো বৌমা। বাবা, ক্ষমা করে দে মানিক, বৌমাকে তুই ক্ষমা করে দে। বেশ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মানে আজ থেকে তোমার গর্ভের সন্তান আমাদের পরিচয় বড় উঠবে মানিক, উঠবে। তোমার ক্ষমাই আমার জীবনে একমাত্র পাথেয়। তোমার ক্ষমাই যে আমার জীবনের একমাত্র পাথেয়। বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। ক্ষমা করে দাও বাবা। তুমি আমাদের ক্ষমা করে দাও। তোরা সুখী হ বাবা। এই সম্রাটের পথের কাঁটা হয়ে যে দাঁড়াবে, তাকে পৃথিবীর বুক থেকে সরে যেতে হবে। ভেবেছিলাম সম্পত্তিটা সূর্যনারায়ণ মুখার্জি আমার নামে লিখে দেবে, তা যখন দিল না, তোমাকে বাঁচলাম না সূর্যনারায়ণ মুখার্জি। মিলে বলুন বাবু। আমি প্রতিটা বলি থেকে তুলে নিয়ে বাড়িতে কাজ দিয়েছি, ভালোভাবে থাকার সুযোগ করে দিয়েছি।
আমার কথা মতো বাবাকে ওষুধগুলো খাওয়াচ্ছিস তো? আপনি চিন্তা করবেন না, আপনি যেমনটি বলেছেন ঠিক সেইভাবেই কাজ হচ্ছে। গন্ডগোল তোকে কিন্তু আমি ছাড়বো না। বাবু এখন যাও। আরে শোন, ওদের নকল সংকল্প মুখার্জি কোথায় থাকে তুই জানিস? কোথায় থাকে তা তো বলতে পারবো না বাবু, তবে আমাদের বস্তি পাড়ায় ইলিয়া নামে একটি মেয়ের সঙ্গে ভালোবাসা আছে। কি নাম বললি? ইলিয়া। ইলিয়া অতীতের আমার ভালোবাসা। সব খোঁজ রাখবি, সবসময় আমাকে খবর দিবি, বুঝলি? দেখুন যাও। ঠিক আছে বাবু। ইলিয়া মেয়েটা কে? কেন বা পতিতা বলিতে এসে উদয় হলো? জানতে হবে, আমাকে সবকিছু জানতে হবে, আমাকে সবকিছু জানতে হবে, আমাকে সব জানতে হবে। আমার শরীরটা কেন এতদিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে? এই যে সম্রাট, ডাক্তারবাবু কি বললেন? ও কথা আপনার শোনার দরকার নেই বাবা। আপনি কেন বিছানা ছেড়ে উঠে এলেন? কিন্তু এভাবে আর কতদিন শুয়ে থাকবো বাবা? আস্তে আস্তে আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনেটা মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, বুকের ভিতরটা ভীষণ ব্যথা করছে, ওদিকে আমার ব্যবসা। আস্তে বাবা আস্তে, আপনি শান্ত হন, বসুন বসুন, এখানে বসুন। আমার বোধহয় সময় হয়েছে সম্রাট। বাবা কেন এত টেনশন করছেন? আমি তো আছি, আমি তো আপনার ছেলে নাকি? ও সমস্ত ব্যবস্থা আমি ঠিক সামলে নেব, আপনি কয়েকটা মাস রেস্টে থাকুন, রেস্টে থাকুন। সম্রাট, আমি বোধহয় আর বাঁচবো না রে। না বাবা, ও কথা বলবেন না, আপনি ও কথা বলবেন না বাবা, আপনি ও কথা বলবেন না, আপনার কিছুই হবে না, আপনার কিছুই হবে না। চলো সুরের বাচ্চা, সম্পত্তিটা আমার নামে লিখে দিলি না তো তোকে আমি 5 লাখ দেবো না শালা। এই যে সম্রাট, ডাক্তারবাবু কি বললো? ও কথা আমি আপনাকে বলতে পারবো না, কিছুতে বলতে পারবো না, কিছুতে বলতে পারবো না। তো আমার জানার দরকার, তুমি আমাকে বলো। বাবা কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমার? বাবা আপনার শরীরে সব কলকবজাগুলো খারাপ হয়ে গেছে, আপনার হার্টের কন্ডিশন খুবই খারাপ, আপনি যে কোনো সময় হার্ট ফেল করতে পারেন। আমি বলিনি বাবা, ডাক্তার বলছে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। আমার বুকের ভিতরটা ভীষণ ব্যথা করছে। প্রতিমা, কোথায় গেলি? বাবা বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? তুমি এমন করছো কেন বাবা? আমি বোধহয় আর বাঁচবো না রে। না বাবা না, তোমার কিছু হবে না বাবা, তোমার কিছু হবে না বাবা। সম্রাট, বাবা এমন করছে কেন? ডাক্তার যে কথা বলেছে সে কথা তোমার বাবাকে আমি শোনাতে চাইনি, কিন্তু তোমার বাবা জোর করে শুনতে চাইলো, আর সেই কথা শুনে তোমার বাবা অসুস্থ হয়ে পড়লো। তোমার বাবার বেশি দিন বাঁচবে না প্রতিভা, ডাক্তার বলেছে কোনোদিন বাঁচবে না। বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে। আমি বলছি শোনো, মিথ্যে, সমস্ত কথা মিথ্যে। আজ তোমার জন্য যন্ত্রণা সহ্য করে করে আজ আমার বাবার এই অবস্থা হয়েছে, কিন্তু আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না সম্রাট, আমি তোমাকে জেল খাটাবো। আমাকে জেল খাটাবে? তোমার কথায় আমার দাদাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তোমাকে ভালোবেসে বিয়ে করে নিজে নিজের কপাল পুড়িয়েছি, কিন্তু আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না সম্রাট, কিছুটাই ছাড়বো না। কি করবি? তোমাকে খুন করে আমি জেলে যাব। তুমি কোথায় দাদা? ফিরে এসো দাদা, তুমি ফিরে এসো। আমি এসেছি বোন, আমি এসেছি। আমি তোকে বলেছিলাম না, তোর যখন ভুল ভাঙবে তুই যখন ডাকবি আমি তখনই আসবো। তুই এসেছিস দাদা? হ্যাঁ রে, আর তোর কোনো চিন্তা নেই। বাবা উঠে পড়ো, উঠো। সংকল্প, তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা এসেছি, কারণ সম্রাটের সঙ্গে যে আমার একটা পুরনো হিসেব বাকি আছে। এটা খুন, এটা মার্ডার। মার্ডার? আরে টেনশন लेने का नहीं देने का है রে বাবা। এত টেনশন নিচ্ছিস কেন, চাপ নিচ্ছিস কেন? কিসের হিসেবের কথা বলছিস বাবা? আমার জীবন থেকে 12টা বছর হারিয়ে যাওয়ার হিসেব, আমার বোন প্রতিমার উপর অকথ্য অত্যাচার করার হিসেব, সমস্ত হিসেব নিতে আসছে এবারের বৌমা। এবারের বৌমা আসছে। এই বৌমা আসছে, আমার বৌমা আসছে। বৌমা
এসেছে মা? সেই 12 বছর আগে মাত্র কটা দিনের জন্য এসেছিলে মা? এখন থেকে এখানেই থাকবো বাবা, বাকি জীবনটা না আপনার পায়ের তলায় বসে কাটিয়ে দেবো বাবা। কেমন আছো প্রতিমা? আগে ভালো ছিলাম না, এখন তুমি ফিরে এসেছো, এবার আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা, আপনি তো এ বাড়ির বৌমা। আচ্ছা বলুন তো, এই কি আপনার স্বামী, মানে সংকল্প মুখার্জি? সম্রাট এবাড়ির জামাই। দেখো তো ভালো করে। প্রথমে থেকে চিনতে একটু অসুবিধা হলেও এখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে ইনি আমার স্বামী। বাবা, ইনি আপনার ছেলে বাবা। চিনতে পেরেছি বৌমা, ছেলে ফিরে এসেছি, বৌমা ফিরে এসেছি। ওরে প্রতিমা, তোর বৌদিকে বাড়ির ভেতরে নিয়ে আয়। এসো মা, এসো, তোমার সংসার আমি তোমার হাতে তুলে দিতে চাই। এসো মা, এসো। তুমি আমার সঙ্গে এসো। তুমি যাও প্রতিমা, আমি একটু এবারে জামাইয়ের সঙ্গে আলাপ পরিচয় করে নি। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমিও যাই, বাবাকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। মিলি, তুইও আমার সঙ্গে চলে আয়। চলো বৌদি। আরে কোথায় যাচ্ছে সম্রাট? আহা, দাঁড়াও না, অত লজ্জা পাবার কি আছে? যতই হোক তুমি তো এবারে জামাই, পালিয়ে যাচ্ছ কেন? পালাবো কেন? সম্রাট আমার নাম। জানি তো, আমি জানি তো তোমার নাম সম্রাট, কিন্তু আজ যে আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে। জবাব? হ্যাঁ, জবাব। আমার স্বামীকে দীঘায় ডেকে নিয়ে গিয়ে তুমি আর মৈতস মণ্ডল মিলে তাকে খুন করার চেষ্টা, আমার শ্বশুর মশাইকে বিষ ঔষধ খাইয়ে তার সব সম্পত্তি দখল করার চেষ্টা, প্রতিমার উপর অকথ্য অত্যাচার করে। কে বলেছে? কে বলেছে এসব কথা? আমি বলেছি, এবং তার সব প্রমাণ আমি জোগাড় করেছি। তোমার সব খেলা শেষ সম্রাট। জয় তোমার অনিবার্য সম্রাট। আজ মধ্যে জামাই রাজা। रिलैक्स रिलैक्स, मैं तेरा भाभी हूँ ना। আমার কিছু করতে পারতাম, আপনাদের সব কটাকে আমি শেষ করে দেবো। সব কটা জানি একটা গুলিতে ওদের মাথার কুকুরগুলো মুড়িয়ে দেবো। এই সম্রাটের সঙ্গে পাঙ্গা আনতে শোনা, তোদের আমি 2 দিন সময় দিলাম, যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাও, তা নাহলে তোদের সব কটা আমি শেষ করে রাখিস। মাত্র 2 দিন। ছাড়বো না তোকে আর মৈতসকে, আমি কিছুতেই ছাড়বো না। তোদের জন্য এতগুলো বছর নষ্ট হয়ে গেছে, তোদের জন্য মনে প্রতিটা পরিবেশে উঠতে হয়েছে, তাই তোদেরকে আমি কিছুতেই ছাড়বো। ওই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও, তারপর আমার বিদায় নেবার পালা। ছুটি? হ্যাঁ, ছুটি। আমি সূর্যনারায়ণ মুখার্জিকে কথা দিয়েছিলাম তার বৌমাকে আমি বাড়িতে ফিরে নিয়ে আসবো। প্রথম দায়িত্বটা আমি পালন করেছি, আর একটা কাজ বাকি। ওই মৈতস মণ্ডল আর সম্রাট সেনকে খুব শীঘ্রই আমি আইনের হাতে তুলে দেবো। তারপর আমার ছুটি। আচ্ছা, একটু পরিষ্কার করে বলো তো কি বলতে চাইছো? আমি এখান থেকে চলে যাব। তাহলে কেন তুমি আমার জীবনে এলে? কেন আমার মরে যাওয়া মনটাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে জাগিয়ে তুলে বলো কেন? একটা কথা তুমি বলবে না, শুধুমাত্র তোমাকে কাছে পাবো বলে তোমার ভালোবাসার টানে মুখার্জি বাড়িতে ছুটে এসেছি। কোনো দরকার ছিল না আমার, তবে তাই মনে করবো শুধুমাত্র সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে এতদিন ধরে তুমি আমার সঙ্গে অভিনয় করেছি। আমি কি করবো বলতে পারো? কি করবো আমি? একদিকে আমার ভালোবাসা তুমি, আরেকদিকে এই মুখার্জি বাড়ির সম্মান, এবারে বৌমা তুমি। আমি সূর্যনারায়ণ মুখার্জির কাছে কি জবাব দেবো বলতে পারো? না, আমি থাকবো না, আমি চলে যাবো। আমার কিচ্ছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। দাঁড়াও, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। আমি ওকে সংকল্প খুনের তদন্তের কাজটা দিয়েছিলাম। হ্যাঁ, আর যে ট্রেনেতে যে মহান মানুষটার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি হচ্ছেন এই কাকাবাবু। আমি হয়েছি
স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন অফিসার অর্জুন রায়। এত বছর ধরে আমি সংকল্প মুখার্জির চরিত্র নিয়ে রিসার্চ করেছি এবং এই সমস্ত কাজে আমাকে সাহায্য করেছে এই কাকাবাবু। আমি জানতে পেরেছি ওই মৈতোষ মণ্ডল আর সম্রাট সেন মিলে দীঘার একটা হোটেলে নিয়ে গিয়ে সংকল্পকে খুন করেছে। খুব শীঘ্রই আমি ওদের অ্যারেস্ট করব। আর যাকে অ্যারেস্ট করে নিয়ে এলি তার কি হবে? আমার বৌমা, যাকে আমি আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতে বলছিলাম, আজ আমার ছেলের জন্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। অষ্টমঙ্গলার পর দিন যাকে সবকিছু হারাতে হয়েছে, আমি আমার বৌমাকে সবকিছু ফিরিয়ে দিতে চাই। কাকাবাবু? কাকাবাবু নয়, এতদিন যা বলে ডেকে এসেছিস সেই বাবা বলে ডাক না রে। বাবা? ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই। বৌমাকে যখন ফিরিয়ে দিচ্ছিস, আর তো আমি তোকে যেতে দেব না, তাই আমি আমার বৌমাকে তোর হাতে তুলে দিলাম। বাবা, আপনার বৌমা হবার সব অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি বাবা। আপনি আমাকে ফিরিয়ে আনার জন্য আমাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে ভুল বুঝে অপেক্ষা করে ফিরিয়ে দিয়েছিলাম। আপনার ছেলের বাসে তোর সিঁদুর আমি মুছে ফেলেছি বাবা। আবার তুমি সিঁদুর পরবে বৌমা, আমি তোমাকে সেই অধিকার ফিরিয়ে দেব। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি আমাকে ক্ষমা করে। বৌমা ওঠো, আমারই তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আজ আমারই ভুলের জন্য তোমার জীবনের সবকিছু হারিয়ে গেছি। তাই বলছি মা, আমার ছেলে সংকল্পর জায়গায় তুমি অর্জুনকে বসাও। তোমরা সুখী হও মা, তোমরা সুখী হও। সুখী আমি সেদিনই হব বাবা, যেদিন আপনার ছেলে সংকল্প খুনের প্রতিশোধ নিতে পারবো। ওই মৈতোষ মণ্ডল আর সম্রাটকে আমি কিছুতেই ছাড়বো না। আজ থেকে আমি নতুন খেলায় মেতে উঠবো। তবে খুব সাবধান, ওই মৈতোষ মণ্ডল সাংঘাতিক শয়তান। জানি বাবা, সেজন্যই তো আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি যখন আছি তোমার চিন্তা করার কিচ্ছু নেই। তুমি যাও বাবা, বিশ্রাম করতে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে খুব সাবধান। মৈতোষ মণ্ডল, এবার দেখ তোর আমি কি অবস্থা করি। কি করবে ঠিক করলে? বিয়ে? না না, এই মারাত্মক খেলায় আমি তোমাকে মেতে উঠতে দেবো না। তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। খুন করবো, ধ্বংস করবো ওই মৈতোষ মণ্ডলকে। আমি মৈতোষ মণ্ডলকে খুন করার আগে তোমাকে যে আরেকজনকে খুন করতে হবে, ওই সম্রাট সেনকে। পারবে তাকে খুন করতে? পারবো না কেন? সম্রাট তো জেনে শুনে না এতগুলো বছর নষ্ট করেছে, তাই ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমার প্রতিহিংসার আগুনে ও কিছুতেই রেহাই পাবে না। তারপর সূর্যনারায়ণ মুখার্জির কাছে কি জবাব দেবে, যে মানুষটা এতগুলো বছর পর তোমাকে বৌমা বলে মেনে নিল? পারবে প্রতিমার কাছে মুখ দেখাতে পারবে? ব্যাস হয়ে গেল আর কি। তার মানে আমি হাত পা গুটিয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, আর আমি তোমার বউ হয়ে তোমাদের জন্য ভালো মন্দ রান্না করি, আর ওই শ্বশুর মশাইকে খাই। তার মানে খুন তুমি করবে? তাহলে হয়ে গেল, এতগুলো বছর পর তোমাকে ফিরে পেও আবার হারাতে হবে। তাহলে কি করবো আমি বলো? আপাতত তুমি ধরে ফেলেছো আমি নকল সংকল্প মুখার্জি। হ্যাঁ, আমি পালিয়ে গেছি, তারপরই হবে। তুই যেটা বলে কি হবে? মৈতোষ মণ্ডলের সঙ্গে হবে আমার বিয়ে। ঢুকে পড়েছে মুখার্জি বাড়ি, বৌমা ঘরে ঢুকে পড়েছে। প্রমাণ হয়ে গেছে যে ও আসল সংকল্প নয়, নকল সংকল্প। এবার ইন্দ্রাণীর সঙ্গে আমার বিয়ে হবে, তারপর মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে আসবে। ইন্দ্রাণীকে আপনি ও বাড়িতে পাঠিয়েছেন, তাই ইন্দ্রাণী নকল সংকল্পকে আসল স্বামী বলে মেনে নিল। সবটাই তো আপনারই প্ল্যান। সম্রাট, একসঙ্গে দুটো বিয়ে হবে। আমার ভাই প্রদীপের সঙ্গে স্বর্ণর, আর আমার সঙ্গে ইন্দ্রাণীর। ইন্দ্রাণীকে আপনি বিয়ে করবেন, তারপরে একদিন কায়দা করে আমাকে সরিয়ে দিয়ে গোটা সম্পত্তিটা আপনি একাই ভোগ করবেন, তাই তো? একদম ঠিক কথা বলেছে। না না না, তোমাকে সরিয়ে দেবো কি? তুমি আমার নিজের লোক। এতদিন তাই জানতাম, কিন্তু আর শালা আপনাকে আমি বিশ্বাস করি না। আপনি শালাটা পাক্কা হারামির বাচ্চা। শুধু তুমি কেন, সবাই বলছে আমি নাকি পাক্কা হারামির বাচ্চা। আমি বুঝতে পারছি জানো সম্রাট, যে মুখার্জি বাড়ি কায়দা করে সম্পত্তি তুমি ওকে দেবে না, তা কায়দা করে এই খেলাটা আমাকে খেলতে হলো। বুড়ো বয়সে একটা বউ পাবেন, আর পাবেন বিশাল সম্পত্তি। কিন্তু তুমি হতে দেবো না। এতদিন ধরে একটার পর একটা ইট সাজিয়ে যে স্বপ্নের ইমারত আমি গড়ে তুলেছি, এই মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি মালিক হবো আমি। সেই স্বপ্নকে এত সহজ আমি ভেঙে চুরমার হয়ে যেতে দেবো না। বেশি স্বপ্ন দেখা ভালো নয় সম্রাট। সেই স্বপ্ন আপনি আমাকে দেখেছেন,
আপনার কথা শঙ্করদাকে ফোন করে আমি দীঘার আপনি হোটেলের ঘরে বসে ওকে মদ খাওয়ান। হ্যাঁ খাইছি, কিন্তু সম্রাটকে তুমি সম্রাট ওই সংকল্পকে গুলি চালিয়ে মেরেছিলে তো? চালিয়েছিলাম সেটা আপনার কথায়। যে মানুষ আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো তার বুকে আজ আমার একটা গুলি চলবে, সেটা আপনার মুখে। বেশি মারামারি করো না সম্রাট। মনে রেখো, আমি তোমাকে সম্রাট তৈরি করেছি, আর সেই সম্রাটকে শেষ করতে আমার একটা মিনিটের সময় লাগবে না। আমি জানি তো আপনি আমাকে যখন তখন সরিয়ে দিতে পারেন, তাই সেই সুযোগ আর আমি আপনাকে দেবো না। তার আগে শালা আজই আপনাকে শেষ করব। এটা কি করছো? এটা সরাও ভাই, মাথা ঠান্ডা করো। রাগ মানুষের ভালো নয়, তুমি বিশ্বাস করো, সম্পদ তুমি পাবে। বিশ্বাস হারামির বাচ্চা, বিষধর সাপকে বিশ্বাস করবো, তবু আপনার মতো নেতাদের আর বিশ্বাস করবো না। আপনার সালা গরিব জন যখন তখন পাল্টি খান, তাই আজ আমি আপনাকে পাল্টি খাইয়ে দেবো। সেই পাল্টি খেয়ে সোজা স্বর্গে চলে যাবেন। সম্রাট ভাই আমার, আর আমি আগে সালা তোকে আজ আমি মাথা ঠান্ডা আমি চালা গুলি চালিয়ে দেবো। বাবু আপনি জানতো ওর ব্যবস্থা আমি করছি। আচ্ছা তুমি কে ভাই? আমি এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আসলে কি জানেন বাবু, ওই আপনার ভাই যে অফিসে কাম করে না, সেই অফিসে আমি দারোয়ান, পাহারা দিই। ওই আপনার ভাইয়ের সঙ্গে দরকার ছিল, দেখা করতে আসছিলাম। ভাই সে থেকে এই পোলাটা আপনার ধরে মারছে, এত ক্ষমতা ওর, আপনার গায়ে হাত। তোর হাত আমি কেটে নেবো। জীবনটা শেষ করে দিয়েছে সালা। ঠিক আছে, ওরে আমি থানায় দেওয়ার ব্যবস্থা করে আমি থানায় ফোন করছি। দেখো যেন পালাতে না পারে। এই ঘুরঘুরে দারুণ হাত থেকে পালাবে, একটা সুজ গলতে দিন আমি। আপনি জান বাবু, কোনো চিন্তা করুন। শোনো, এবার থেকে তোমাকে আর দারোয়ানের চাকরি করতে হবে না। আজ তুমি যে আমার উপকার করলে, সেজন্য আমি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবো। আমি আপনার ব্যবস্থা কইরা দিব। তার মানে সামনে তো ইলেকশন আসছে, ভোট আছে তো, আপনি যাতে জিততে পারেন তার ব্যবস্থা কইরা দিব। যা চলে সম্রাট, জেলে যাওয়ার জন্য তৈরি হও। অ্যাটেম্প টু মার্ডার। শালা কুত্তার বাচ্চা, আপনিও তৈরি হন জেলে যাওয়ার জন্য। আপনারও দিন ঘনিয়ে এসেছে, কারণ কান টানলেই মাথা আছে, ওই জন্য কানটারে আগে টানলাম। তার মানে আমাকে চিনতে পারছিস না? ভালো করে তাইকা দেখ। এখানেও তুই সত্যি করে বলতো, তুই শালা কে? আমি সর্বত্তরে স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন অফিসার অর্জুন রায়। এতদিন আমি সংকল্প সেজে সংকল্প খুনের তদন্ত করেছি এবং জানতে পারছি তুই আর মৈতজ মন্ডল মিলে সংকল্পকে খুন করেছিস। আমি অনেকদিন আগে আমার পিস্তলে বুলেট দিয়ে তোর বুকটা ঝাঁঝরা করে দিতে পারতাম, কিন্তু করিনি কেন জানিস? প্রতিমাকে আমি নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি। তোকে আমি অনেকবার ভালো হওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। তাই তোর সব খেলা শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। খুন করেছে, তার কি প্রমাণ আছে তোমার কাছে? সেটা নয়, কোর্টে গিয়ে হবে। চলো এবার মামার বাড়ি যাওয়া। আমি যাবো না। আজ তো সমস্ত অন্যায় কাজের আমাকে হিসেব দিতে হবে। তুই আমার স্বামী সংকল্পকে খুন করেছিস। আমার শ্বশুর মশাইকে বিষ ঔষধ খাইয়ে তার সব সম্পত্তি দখল করা, তাই তোকে আমি কিছুতেই ছাড়বো না। না, আমি শান্ত হব না। আমি সাইক্লোন হয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়বো। তাছাড়া এই সমস্ত সমাজ বিরোধীর না বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাছাড়া এদেরকে জেলেও বেশি দিন আটকে রাখতে পারবে না। কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো রাজনীতি নেতার সাজেরা ঠিক জেল থেকে বেরিয়ে আসবে, এসে আবার সাধারণ মানুষের ক্ষতি করবে। তাই ওদের একমাত্র শাস্তি হলো আইন তুমি নিজের হাতে তুলে নিও না। আমি বলছি তুমি শান্ত হও। একটা শর্তে ওকে আমি ক্ষমা করে দিতে পারি। আমি জানি প্রতিমা সম্রাটকে নিঃসন্দেহে খুব ভালোবাসে, তাই সমস্ত লোভ লালসা হিংসা ভুলে গিয়ে প্রতিমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে। ভালো, তুমি রাজি কিনা? তাহলে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন?
যে অন্যায় যে অপরাধ আমি করেছি তার শাস্তি আমাকে ভোগ করতেই হবে, হয়তো ফাঁসি, নাহলে সারা জীবনের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে, কারণ আমি যে আইনের চোখে অপরাধী। সে ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু বলো রাজি কিনা। বেশ, আমি রাজি। প্রতিমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, শুধু একবার বাঁচার সুযোগ করে দিন। আমি শেষ চেষ্টা করে দেখবো আমার জীবনের ভুলটাকে প্রতিমার জীবনে ফুল করে ফুটিয়ে তুলতে পারি কিনা। এ হয় না ইন্দ্রাণী, হয় না, হতে পারে না, ওকে যে আইনাতে তুলে দিতেই হবে। ক্ষমা করে দাও অর্জুন, আমি জানি সংকল্প খুনের ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাছাড়া আজ যদি ওর ফাঁসি হয়ে যায়, তুমি প্রতিমার সামনে কোনোদিন দাঁড়াতে পারবে? যাকে তুমি বোনের আসনে বসিয়েছো তার মুখের দিকে কোনোদিন তাকাতে পারবে? বলো প্রতিমা, প্রতিমা, আমি এসে গেছি বৌদি। এই নাও প্রতিমা, আমি তোমার সম্রাটকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। প্রতিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রতিমা, ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছি। অর্জুন দা, বৌদি, আপনাদের এই দয়া আমি কোনোদিনই ভুলবো না, কোনোদিন না। আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন সুখী হতে পারি, সুখী হতে পারি। এসো প্রতিমা, এসো। যাও সম্রাট, প্রতিমাকে তুমি নিয়ে অনেক দূরে চলে যাও। আমি ফোন না করা পর্যন্ত তুমি এখানে আসবে না, যাও। বৌদির মুখে সব কথা শুনেছি, তুমি আমার নিজের দাদা নয়, তবে এখন মনে হচ্ছে তুমি আমার দাদা, তুমি আমার সত্যিকারের দাদা। আসি বৌদি, আসি দাদা, চলো সম্রাট আমরা চলে যাই। সবাইকে তো দয়া করলে, আমাকে কবে দয়া করুন? দয়া, দয়া তো তোমাকে অনেকদিন আগেই করেছি। ওই যে এই যে বন্দুক কানে, এই যে দারোয়ানের চাকরিটা যে আমি দিয়েছি। সারা জীবন শুধু পাড়াই দিয়ে যাবো, তাহলে সেটা কবে হবে? সেটা হবে না, সেটা বন্ধ। আপাতত বিয়ে। মহেশ মণ্ডলের সঙ্গে হবে আমার বিয়ে। আজ আমার ছোট ননদের বিয়ে, এতদিনে ওদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বিয়েটা তাহলে হচ্ছে, বিয়েটা হচ্ছে ইন্দ্রাণীর শ্বশুর বাড়ি থেকে, ওই সব ব্যবস্থা করেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইন্দ্রাণী তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছে, স্বর্ণর বিয়েটা দিচ্ছে। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, স্বর্ণর বিয়েটা ওর শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে কেন? আরে বাবা, বুঝতে পারছো না কেন? ইন্দ্রাণীর শ্বশুর মশাই তো প্রচুর টাকার মালিক, তাই উনিই সব ব্যবস্থা করেছে, আমাদের এক পয়সা খরচা হবে না। ও, সূর্যনারায়ণ বাবু সমস্ত খরচা দিচ্ছে। হ্যাঁ। কিন্তু আমার এদিকে খবর পেলাম ওই দুই বোনের বিয়ে নাকি একসঙ্গেই হবে। আরে কি বলছো এসব? আরে বাবু তো ফিরে এসেছে। আরে বাবা, সেই জন্য তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো এখন কিছু জানতে চাও না বৌদি, পরে সময় হলে সব কিছু জানতে পারবে। আরে বড় লোকদের ব্যাপার, আমরা আবার ব্যাপারে জাহাজে খবর গেলাম। তাজা বলেছো। ও মা, বৌদি তোমরা এখানে? আমি তো তোমাদেরকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, দিদি কোথায় গো? আরে ও তো এইমাত্র গাড়ি নিয়ে বেরোলো, বললো একটু পরেই ফিরে আসছি। ও মা সনু, তোকে কি সুন্দর লাগছে রে। প্রদীপ তোকে দেখলে না একেবারে পাগল হয়ে যাবে। তুমি যে কি বলো না, প্রদীপ যেন আগে কখনো আমাকে দেখেনি। আরে বাবা, সে দেখার আজকে দিনে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। এটা তুমি কিন্তু ঠিকই বলেছো বৌদি, মেয়েরা এই দিনটার জন্য সারা জীবন অপেক্ষা করে বসে। আর অপেক্ষা করে থাকতে হবে না ননদিনী, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। বৌদি তুমি দিদি এলে আমার সঙ্গে দেখা করতে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই শোনো, বলছি বাবা কোথায় গো? বাবা ভেতরে কোথাও আছে, আমরা কতদিন পরে ইন্দ্রাণীর শ্বশুর বাড়িতে এলাম বলো। তুমি তো মাঝে মাঝে আসতে পারতে মানিক, আমি তো তোমাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোমরা কোনো যোগাযোগ রাখো না। না মানে ইন্দ্রাণী তখন। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব জানি। বলছিলাম কি মানিক, ওদিকে সব লোকজন আসতে শুরু করছি, তুমি ওদিকটা গিয়ে একটু দেখো। আর তোমার বোনের বিয়ে। আর কোনো চিন্তা করতে হবে না মেসমশাই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। একটু ভজা তুই। আর আমি তো 7 দিন আগে থেকে এসে এখানে বসে আছি। ইন্দ্রাণীদি ফোন করে বললো, ভজা তুই চলে আয়, শ্বশুর বাড়িতে থেকে স্বর্ণর বিয়ে দিচ্ছি। ব্যাস, বডিটা ফেলে দিলাম। খুব ভালো ছেলে। তা ভজাবাবু দিদির বাড়িতে কবে যাবে? যাবো জামাইবাবু, যাবো। দিদি নিজেকে আগের থেকে পুরো পাল্টে ফেলেছে, আবার এই ভজা তার দিদির কাছে ফিরে যাবে। না, একদম যাবি না। বরং দিদি না হয় দু চারটে কথা বলেই ফেলেছে, তাই বলে দিদির সঙ্গে কোনো সম্পর্ক রাখলি না। আসলে আমি তো তোর নিজের দিদি নই, মামা তো দিদি। এই দিদি রাগ করিস না, স্বর্ণর বিয়েটা মিটে গেলেই আমি যাবো। আর যাবে বাবা, যাবে। তোমরা একটু গল্প কিছু করো, আমি ওদিকটা গিয়ে একটু দেখি, বুঝলে? একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম আপনি কি আবার ইন্দ্রাণীর বিয়ে দেবেন? হ্যাঁ, সেই রকম একটা ইচ্ছা আছে, দেখা যাক
কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ চলি মা। চলুন মেসমশাই, আমিও আপনার সাথে যাই, অনেক কাজ আছে। হ্যাঁ চলো। মেসমশাই কথাটা এড়িয়ে গেলেন মনে হচ্ছে। রহস্য, বিরাট রহস্য, একটু বাদেই বুঝতে পারবি। কিন্তু দিদি আমার চিন্তা হচ্ছে যদি কোনো গন্ডগোল হয়। কেন গন্ডগোল হইবে? কেন এই ঘুরঘুরে দাঁড়াতে তো গন্ডগোল হইবে। কি আপনি এখানে? হ্যাঁ ম্যাডামেরে পড়া দিতে চলে আইলাম, জাগতে রাহো। ইন্দ্রাণী না বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না। কেন যে এইসব পাগল ছাগলগুলোকে রাখে আমার মাথায় কিছুই ঢোকে এই না। কথা আপনি কি কইছেন? আরে ম্যাডামের বিয়ে হইব আর আমি আসবো না, এটা কখনো হতে পারে? ম্যাডামের বিয়ে হইব? তাহলে দারুণ দা। হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ম্যাডামের কার সঙ্গে বিয়াটা হইব। কইব কইয়া ফেলো। কইব হ্যাঁ কও। আমার লাগে কে রে? ঘুরঘুরে দারোয়ান রে। ও যে কে একটু বাদেই বুঝতে পারবি। আর ওই তো এইসবের নাটের গুরু, ক্রমশ প্রকাশ্য। তবে দিদি তোকে এটুকু আমি বলতে পারি, ইন্দ্রাণীর সঙ্গে যার বিয়ে হবে তাকে দেখে তুই একেবারে চমকে যাবি। আরে বৌদি একদম ব্যস্ত হবেন না, আমি তো এবারেরই ছেলে। এই ভয়টা নিয়ে যা। চলে এলাম। ও বাবা আপনি এখানে? হ্যাঁ ইন্দিরা আমাকে ফোন করে বললো যে আজ আমাকে বিয়ে করবে, তাই চলে এলাম। তা ভাই দুজনকে বর বেটি কেমন মানিয়ে দিব? দাদা আমি তো ভাবতেই পারছি না তুমি এই মানুষের বিয়ে করবে। ইন্দ্রাণী আপনাকে বিয়ে করার জন্য এখানে ডেকেছে। ওরে বাবা আমার মাথা ঘুরছে, আমি আর দাঁড়াতে পারছি না। আরে সূর্যনারায়ণ বাবু তো বিয়েতে মত দিয়েছেন। আরে কেন মত দেবেন না? ওটা তো নকল সংকল্প মুখার্জি ছিল। আমার দাদার ইন্দ্রাণী দিবি না সেটা প্রমাণ করে দিয়েছে। কোথায় কোথায় সেই জালিয়াতটা কোথায়? ওটাই আমার ভয়ে পালিয়েছে। আরে ও দারোয়ান দা, আপনি একটু চুপ করুন। জানতে রো। ওই কি ব্যাপার? চলে আসুন। ওই এরকম দেখছে কেন রে? তুমি আমাদের ওখানে গেছিলে কেন? আপনারা পার্ক দিয়ে গেছিলাম। কিন্তু ম্যাডাম কোথায়? মৈতোষ, আমি এসে গেছি মৈতোষ। কিন্তু এই বিয়েতে তোমার শ্বশুরমশাই মত দিল? হ্যাঁ দিলাম তো। বললো বৌমা তুমি যদি মৈতোষকে বিয়ে করে সুখী হতে চাও তাহলে তাই করো বৌমা, শুধু না বিয়ের পর এ বাড়িতে থেকো বৌমা। এটাই তো আমি চাই, এটাই চাই, এটাই। তারপর কায়দা করে না প্রতিমা আর আমার শ্বশুর মশাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে গোটা সম্পত্তিটা আমাদের হয়ে যাবে ডার্লিং। কিন্তু শ্বশুরমশাই সরিয়ে দিবে কেন? আরে কে শ্বশুর মশাই? উনার জন্য তো ওর এতগুলো বছর নষ্ট হয়ে গেছে, তাই আমি ওর জীবনটা একদম নষ্ট করে দেব। শুধু তুমি আমার পাশে থেকো মৈতোষ। তোমার কথা শুনি না জীবনে আনন্দ না আসছে। কাছে সাইকেল, কাছে সাইকেল। এসো না না তুমি নাচবে কেন শোনো? আমি তো তোমাকে নাচাবো বললে। আমি তো তোমাকে আদর করছি সোনা, আমি তোমার ইয়া, তুমি হচ্ছে আমার সারা জীবনের বাবু। জড়িয়ে তো দিচ্ছি জড়িয়ে ধরে জাগতে রাও। একটু হবু বয়সটা কথা বলছি, জাগতে রাও। ওকে যেতে বলো না সোনা, ওকে যেতে বলো না। ওর মনে আজ বড় দুঃখ। দুঃখ কেন? দুঃখ হবে না? তোমার সঙ্গে আজ আমার বিয়ে হচ্ছে বলে ওর মনে আজ বড় দুঃখ। আমি ম্যাডামকে ভালোবাসতাম। কাঁদে না সোনা, কাঁদে না। আপনি এই মস্তারে বিয়ে করছেন গাদাকারে। আমি মজ রাগ করছো কেন সোনা? ও তো একটা দারোয়ান, ওর কথা কেউ রাগ করে? আজ তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে বলে না ও এই জন্য এত রাগ হয়েছে সোনা। সারা ত্যাগ হয়ে যাবে একটু বাকি। তুমি যখন বলছো আর রাগ করবো না। হ্যাঁ রাগ করতে হবে না, আর কিছুক্ষণ বাদেই তো আমাদের চার হাত। হ্যাঁ এবার
তাই সবাই মিলে তৈরি হয়ে এসেছি। একটু তাড়াতাড়ি করুন না, আমার একটা জরুরি মিটিং আছে। মিটিংয়ে যাবেন তার আগে আপনারা একেবারে হেভি করে সেটিং করে হ্যাঁ, এরা সবাই মিলে না তোমার সঙ্গে আমাকে একেবারে সেটিং করে দেবে সোনা। তাহলে প্রথম আদরটা আমিই করি। হ্যাঁ, করো। ও সোনা, এটা মারলাম আমার স্বামীকে খুন করার। আমি বলেছি এবং তার সব প্রমাণ আমি জোগাড় করেছি। আমি হচ্ছি স্পেশাল ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন অফিসার অর্জুন রায়। সব খেলা আমার জীবনটাকে নষ্ট করার জন্য তোকে আমি তোদের জন্য এতগুলো বছর নষ্ট হয়ে গেছে। তোদের জন্য আমাকে এই কথাটা বলে দেখি। ভাই আমাকে মাঝা রে ভাই, কিছু করার নেই দাদা। এদিন তোমাকে কত করে বারণ করেছিলাম, তুমি আমার কথা করোনি। এই চালিয়ে যাও, চালিয়ে। এবার তোকে কে বাঁচাবে? এই শান্তিপুরের মানুষের প্রতি অনেক অত্যাচার করছে। এই, মার! আইন আপনারা কেউ নিজের হাতে তুলে নেবেন না। অফিসার, যান, নিয়ে যান ওটাকে। মহিতোষ মন্ডল, এবার দাঁড়িয়ে দেখ সত্যিকারের বিয়ে কাকে বলে। দাও অর্জুন, ইন্দ্রাণীর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। দাও অর্জুন, আমার বৌমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। আর কোনো চিন্তা নেই, লকডাউন উঠে গেছে। আপনাদের সবার নেমন্তন্ন রইল, কিন্তু সবাই মিলে বলো লকডাউন।